শপথ করিতেছি যে সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। তারেক রহমান যুগে বাংলাদেশ 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান। সহযাত্রী 49 মন্ত্রী প্রতিমন্ত্রী, মা বাবার কবর জিয়ারত প্রধানমন্ত্রীর। শপথ নিলেন বিএনপির এমপিরা, নেননি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। মির্জা আব্বাস রিজভী সহ 10 জনকে উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নাটকীয়তার পর জামায়াত ও এনসিপির শপথ, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় নতুন সংকটের শঙ্কা। খলিলুর রহমানকে মন্ত্রী করার সমালোচনা। নিজ জেলায় মন্ত্রী প্রতিমন্ত্রী পেয়ে এলাকাবাসীর উল্লাস। নির্বাচনী এলাকায় আনন্দের জোয়ার, দেশে উন্নয়নের কাজ করবেন নির্বাচিতরা, প্রত্যাশা ভোটারদের। এবং সৌদি আরবের আকাশে দেখা গেছে পবিত্র রমজান মাসের চাঁদ। মধ্যপ্রাচ্যে সিয়াম সাধনা শুরু আজ। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ায় রোজা শুরু বৃহস্পতিবার। পঞ্চাশ ঘন্টার বিশেষ সম্প্রচারে ভোরের সময়ের সঙ্গে আছি আমি অর্চিতা সেহসেন। এছাড়া নতুন মন্ত্রিসভার খুঁটিনাটি নানা পরিসংখ্যান ও বিশ্লেষণ জানাতে সঙ্গে থাকবেন অর্জিতা। আপনাকে ধন্যবাদ। তারেক রহমান যুগে প্রবেশ করল বাংলাদেশ। দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশ পুনর্গঠনে তার সহযাত্রী 49 মন্ত্রী প্রতিমন্ত্রী। দেশের ইতিহাসে প্রথমবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের। আজ বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে হবে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। আহমেদ সালেহিনের রিপোর্টে বিস্তারিত। শপথ করিতেছি যে সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। এক নতুন দিনের শপথ, নতুন আশা, রক্তগঙ্গার পথ মারিয়ে আসা বাংলাদেশের নতুন গন্তব্য ঠিক করার। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা 17 ফেব্রুয়ারির পড়ন্ত বেলায় এক নতুন আলোর পথ চলা। অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী 17 বছরের নির্বাচন, অতঃপর রাজস্বিক প্রত্যাবর্তন প্রধানমন্ত্রী হয়ে, যার আনুষ্ঠানিকতা শুরু বিকেল 4:15টার দিকে। সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। জাতীয় সঙ্গীত ও পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। সরকারের প্রধানমন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে গোপনীয়তার শপথ পাঠ করান রাষ্ট্রপতি। এরপরেই সেখানে শপথ বইয়ে সই করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শপথ অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে করমর্দন করেন তারেক রহমান। এর মধ্য দিয়ে দেশের 11তম প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। 2001 থেকে 2006 সাল পর্যন্ত সরকারে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 20 বছর পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে সরকার গঠন করেছে দলটি। নতুন সরকার প্রধান জনপ্রত্যাশার পারদ তুঙ্গে। গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসনের অনন্য নজির স্থাপন করবেন প্রধানমন্ত্রী, সেই অপেক্ষায় পুরো দেশ। অর্ধশত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিয়ে সরকার গঠন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজেও প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। বললেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বেন, একই সঙ্গে জবাবদিহিমূলক তার সরকার হবে আগামী সরকার। আহমেদ সালেহিন, সময় সংবাদ, জাতীয় সংসদ ভবন, ঢাকা। দীর্ঘ নির্বাসিত জীবন শেষে ক্ষমতার কেন্দ্রে জেল, জুলুম আর রাজনৈতিক প্রতিহিংসার নানা চড়াই উতরাই মারিয়ে বাংলাদেশের নেতৃত্বে তিনি। বলছি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কথা, যিনি বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী। কেমন ছিল তারই পথ চলা? তারেক রহমানের এই যাত্রার খানিকটা জানাচ্ছেন আতিকুর রহমান তমাল। আবারও মা আর মাটির কাছে ফিরে আসা 56,000 বর্গমাইলের এই সবুজ বাংলায়, যে প্রত্যাবর্তন শুধু ঘরে ফেরা নয়, আরও বেশি কিছু। তাই তো মাটির কাছে উবু হয়ে তার এই শ্রদ্ধা নিবেদন।
তার এই ফেরার মধ্য দিয়ে দল হিসেবে বিএনপি যেমন পেয়েছে নেতা, তেমনি মা পেয়েছিলেন তার বড় ছেলেকে। তারেক রহমান সেদিনই জানিয়ে দেন দেশ ও দল নিয়ে তার পরিকল্পনার কথা, যার মূল ভিত্তি সবার আগে বাংলাদেশ। We have a plan. We have a plan for the people and for the country. সেদিনই সেই জনস্রোত ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে ছাপিয়ে ছড়িয়ে পড়ে পুরো রাজধানীতে। কেমন আবেগময় ফেরা কে দেখেছে কবে? মাত্র 5 দিন পরেই মাকে চিরতরে হারান ছেলে। বেগম খালেদা জিয়ার বিদায়ে শোকাতুর ছেলে, শোকাতুর পুরো বাংলাদেশ। সেই শোক যেন শক্তি হয়ে জ্বলে ওঠে মাকে সামনে রেখে। মায়ের আদর্শ আর অটল নেতৃত্বই যেন সাহস যোগায় সন্তানের জন্য। অর্থনৈতিকভাবে আমরা যাতে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই, সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। বাবাজা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা নেতৃত্ব আর মানুষকে আপন করার কৌশল তার তো সহজাত। সেটিরই নিদর্শন দেখা গেল বাংলাদেশের 64 জেলায়। দল আর পথকে ছাপিয়ে তারেক হয়ে ওঠেন সাধারণের একজন। আপনি ভোটার না? একটা নজর আপনাকে দেখার জন্য। আচ্ছা, এখন দেখেছেন? জি, আলহামদুলিল্লাহ। 1965 সালে জন্ম নেওয়া তারেক বাবা হারান মাত্র 15 বছর বয়সে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। মাত্র 22 বছর বয়সে 1988-তে বগুড়ার গাবতলী থানা বিএনপির সদস্য হন তিনি। 1991 নির্বাচনে বিএনপি রাজনীতিতে নেপথ্য থেকে সক্রিয় হয়ে ওঠেন তারেক রহমান। তারপর পদ্মা যমুনায় জল গড়িয়েছে অনেক। সদস্য থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব, সিনিয়র ভাইস চেয়ারম্যানের পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সবশেষ দলের চেয়ারম্যানের দায়িত্বে তিনি। তারও আগে অকথ্য নির্যাতন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে শুধু লন্ডনে যেতে হলো তারেক রহমানকে। কিন্তু দেশে ফিরে প্রতিহিংসা নয়, কণ্ঠে তার ঐক্যের ডাক। প্রতিশোধ কখনো শান্তি এনে দিতে পারে না, প্রতিশোধ কখনোই ভালো কিছু এনে দিতে পারে না। গত 17টি বছর লন্ডনে বসেই দলের হাল ধরেছিলেন। 12 ফেব্রুয়ারি নির্বাচনে ভূমিধস বিজয়ের পর 2 দশক পর সরকারে গেল জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের বিএনপি। নিশ্চয়ই আগামীর বাংলাদেশ হবে সমতার, জুলাই আকাঙ্ক্ষার, মানবাধিকারের। সেই স্বপ্নের বাংলাদেশের জন্য তারেকের হাতকেই ভরসা হিসেবে মনে করেছেন বাংলার মানুষ। এখন দেখার বিষয় দক্ষিণী বাংলার কতটা দুঃখ ঘোচাতে পারেন নতুন প্রধানমন্ত্রী। খাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। বাবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর মঙ্গলবার রাতে স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে মা বাবার কবর জিয়ারত করেছেন তারেক রহমান। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদার 10 জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রী পদমর্যাদা নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদে রয়েছেন মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, ইসমাইল জবিউল্লাহ ও রাশেদ আল মাহমুদ তিতুমি। এছাড়া বিএনপির নির্বাচিত পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন সহ প্রতিমন্ত্রী পদমর্যাদার কয়েকজনের নাম রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা পরিষদে। নবীন প্রবীণদের সমন্বয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা জানিয়েছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। জাতীয় সংসদ ভবনে শপথ নিয়ে কথা বলেন নতুন সরকারের মন্ত্রীরা। সংসদে বিরোধী দল গণতান্ত্রিক আচরণ করবে বলেও প্রত্যাশা তাদের। মুরসালিন হক জুনায়েদের রিপোর্টে বিস্তারিত। আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া প্রায় 20 বছর পর নির্বাচনে জয় পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হচ্ছে 50 জনের নতুন মন্ত্রিসভা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির নির্বাচিত প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন মঙ্গলবার সকালেই। সরকারের প্রধানমন্ত্রী পদে এদিন বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান তিনি। মন্ত্রিসভায় 50 জনের মধ্যে রয়েছেন 25 জন পূর্ণমন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী। যে কোনো গণতান্ত্রিক দেশে বিরোধী দলের ভূমিকা তো আমরা জানি।
আমরা আশা করি সেইভাবে বিরোধী দল ভূমিকা পালন করবে গণতন্ত্রকে রক্ষা করার জন্য। খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্যা তৈরি করা, যাতে করে বৈষম্যমূলক পায়, প্রত্যেক পরিচয়ের মানুষ যাতে অধিকার মর্যাদা নিয়ে বাঁচতে পারে, একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ হয়, এই সব কিছু আমাদের চ্যালেঞ্জের মধ্যে। তরুণরাই তো সব কিছু করতে পারে, মনোবল সাহস নিয়ে তরুণরাই তো সব করতে পারে। নবীন এবং প্রবীণের নেতৃত্বে তো সব পরামর্শ নিয়েই আমাদেরকে দেশটা নতুনভাবে করতে হবে। তারেক রহমান সাহেব উনি যেভাবে নির্দেশ দিবেন, উনি আমাকে মন্ত্রী বানাইছেন আল্লাহ রহমতে, উনি যেভাবে নির্দেশ দিবেন আমি ওভাবেই কাজ করব। আশা করি বর্তমান মন্ত্রিসভা এবং এই জাতীয় সংসদ বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে। এবারের মন্ত্রিসভায় নতুন মুখ আছেন বেশ কয়েকজন। প্রথমবার নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় জায়গা করে নেওয়া নেতাও আছেন অনেক। মন্ত্রিসভায় আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম, আবু জাফর মোহাম্মদ জাহিদ, খলিলুর রহমান সহ আরও রয়েছেন আব্দুল আওয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহিরুদ্দিন স্বপন, মোহাম্মদ আমিনুর রশিদ, আফরোজা খানম, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। আরও শপথ নিয়েছেন আসাদুল হাবিব দুলু, মোহাম্মদ আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আনম এহসানুল হক, মিলন সর্দার, শাখাওয়াত হোসেন বকুল, ফকির মাহবুব আমান, শেখ রবিউল আলম। গণতন্ত্রের পথে সংসদ হাঁটছে, বাংলাদেশ হাঁটছে এবং সংসদ হবে সকল রাজনীতির কেন্দ্রবিন্দু, বাংলাদেশের জনগণের একটা সকল আশা ভরসার কেন্দ্রবিন্দু হবে সংসদ। কোনো এমপি আর কোনো ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না, এবং দ্বিতীয় বলেছেন কোনো এমপি আর কোনো ফ্রি প্লট অফ ল্যান্ড পাবে না, জমি পাবে না। সো প্রত্যেকটা জিনিস জনগণ বান্ধব হবে। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ ইসলাম অমিত, মোহাম্মদ শরীফুল আলম, শামা ওবায়দ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মোহাম্মদ আমিনুল হক। আরও শপথ নেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, মোহাম্মদ রাজীব হাসান, মোহাম্মদ আব্দুল বারী, মীর শাহে আলম, জুনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম। এছাড়াও প্রতিমন্ত্রীর মধ্যে রয়েছেন নুরুল হক নূর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ এবং আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে 68টি আসন জিতে সংসদে বিরোধী দলের আসনে বসছে জামায়াত। সবকিছু ঠিক থাকলে আগামী 26 ফেব্রুয়ারি বসতে যাচ্ছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। আজ সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব সহ সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বরণ করে নিতে মন্ত্রিপরিষদ বিভাগ সহ সচিবালয়ের দফতরগুলো প্রস্তুত। পুরো সচিবালয় সাজানো হয়েছে নতুন সাজে। সরকার গঠনের পর আজ প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন বেলা 3টায় মন্ত্রিসভার প্রথম বৈঠকের সভাপতিত্ব করবেন তিনি। এছাড়া প্রথম কার্যদিবসে তিনি সচিবদের সঙ্গেও মতবিনিময় করবেন বলে জানা গেছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সকালে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর দুপুর 12:30টার দিকে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে অফিস করবেন তিনি। প্রথম কর্মদিবসে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও সচিবালয়ে অফিস করবেন আজ। শপথ নিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ ভোটে নির্বাচিত বিএনপির সংসদ সদস্যরা। তবে সংবিধানে না থাকায় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বিএনপির সংসদ সদস্যরা। দলের এমপিরা শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা নেবেন না বলে অনুশাসন দিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ প্রদান করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আহমেদ সালেহিনের আরও একটি রিপোর্ট। গণতান্ত্রিক উত্তরণের যাত্রায় আবারও সরব জাতীয় সংসদ। দীর্ঘদিন পর নির্বাচিত জনপ্রতিনিধিদের উপস্থিতিতে মুখর আইনসভা প্রাঙ্গণ। ত্রয়োদশ সংসদের সদস্য হিসেবে শপথ নিতে মঙ্গলবার সকাল 10:30টার দিকে স্ত্রী কন্যাকে সঙ্গে নিয়ে সংসদ ভবনে পৌঁছান একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শপথ অনুষ্ঠান শুরুর আগে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের বিষয়ে নবনির্বাচিতদের সামনে দলের অবস্থান তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। আমরা এখন সাংবিধানিকভাবে এই পর্যন্ত আমরা এসেছি। আমরা সংবিধান মেনে এই পর্যন্ত চলছি এবং আশা করি সামনের দিনেও চলব। সশ্রদ্ধ চিত্তে শপথ
বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার স্পিকার কিংবা ডেপুটি স্পিকার গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে শপথ না পড়ালে পরবর্তী 3 দিনের মধ্যে সিএসির শপথ পড়ানোর বিধান রয়েছে। সেই অনুযায়ী সকাল 11:15টার দিকে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান এএমএম নাসির উদ্দিন। বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। পরে সকাল 11:30টায় সংসদ ভবনে বসে বিএনপির সংসদীয় দলের বৈঠক। সেখানে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়। এ সময় বিএনপির সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেয়ার অনুশাসন দেন নবনির্বাচিত সংসদ নেতা জনাব তারেক রহমান। আমাদের উদ্দেশ্যে 2টা অনুশাসন দিয়েছেন। কোনো সংসদ সদস্য ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না। দ্বিতীয়ত, সরকারি কোনো প্লট সংসদ সদস্য হিসেবে গ্রহণ করবেন না। আমাদের সংসদ নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এই সংসদ নিঃসন্দেহে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু পরিণত হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে গেজেট হওয়া 297 আসনের মধ্যে দলীয়ভাবে 209টিতে আর জোটগতভাবে 212 আসনে জয় পেয়েছে বিএনপি। দীর্ঘ 2 দশক পর বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি ও তাদের মিত্ররা আজ সরকার গঠন করল। তারা বলছেন জনগণকে সঙ্গে নিয়ে তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন, এই সংসদকে করবেন কার্যকর। একই সঙ্গে বিরোধী দলকে সঙ্গে নিয়ে তারা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলবেন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, জাতীয় সংসদ ভবন, ঢাকা। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপির শপথ না নেওয়াকে আইনসম্মত সিদ্ধান্ত বলে দাবি করেছেন আইনজীবীরা। সংসদে এই বিষয়ক সংস্কারের পরই পরিষদ গঠনের শপথ নেওয়া যাবে বলে জানান তারা। যদিও এর সমালোচনা করে অ্যাডভোকেট শিশির মনির বলেন, জুলাই জাতীয় সনদ অমান্য করেছে বিএনপি। শপথ গ্রহণের দিনই দুপক্ষের পাল্টাপাল্টি যুক্তিতে আলোচনায় ত্রয়োদশ জাতীয় সংসদ। মঙ্গলবার সকালে সংসদ সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ করেন বিএনপির নির্বাচিতরা। এর আগে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার দলীয় সিদ্ধান্তের কথা জানান সালাউদ্দিন আহমদ। তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা নেই দেশের বর্তমান সংবিধানে। বিধানটি যুক্ত করা হয়েছে জুলাই জাতীয় সনদে, যা বাস্তবায়নে গত নভেম্বরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আদেশ জারি করেন। তবে আইনজীবীরা বলেন, রাষ্ট্রপতির এ ধরনের কোনো আদেশ জারির ক্ষমতা নেই। প্রেসিডেন্টস অর্ডারের কোনো স্কোপ বা সুযোগ আপনার এই কনস্টিটিউশনাল স্কিমে আপাতত কনস্টিটিউশন চালু থাকা অবস্থায় আসলে নাই। কারণ কিভাবে পার্লামেন্ট সেশনে না থাকলে কনস্টিটিউশন আপনার আইন তৈরি করা হবে সেটার কিন্তু বিধান কনস্টিটিউশনে বলা আছে। সংসদে আইন প্রণেতাদের মাধ্যমে সংবিধান সংশোধনের পর সংবিধান সংস্কার পরিষদ গঠন করা সম্ভব বলে জানান আইনজীবীরা। অন্যথায় সংসদ সদস্যদের আইনি জটিলতায় পড়ার আশঙ্কা রয়েছে। সংসদ সদস্য হওয়ার পরে ক্ষমতা দখল নেওয়ার পরে তারা কিন্তু এটা আস্তে আস্তে ধীরে ধীরে সংবিধান সংশোধন করে করবেন, কিন্তু সেটা সংবিধানের 2/3 মেজরিটি হইতে হবে। অর্থাৎ এই প্রক্রিয়া ছাড়া সংবিধানের বাইরে কোনো জিনিস কোনো অস্তিত্ব আইনগতভাবে নাই। আর শপথ না নিয়ে বিএনপি জুলাই সনদ অমান্য ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে অভিযোগ করেন অ্যাডভোকেট শিশির মনির। সংস্কার প্রস্তাবের বাস্তবায়নের জন্য যে আদেশ জারি করা হয়েছিল, ওই আদেশটি তারা আজকে এসে মেজরিটির জুড়ে ভায়োলেট করছেন। এখানে যুক্তি না, এখানে গায়ের জোর। এদিকে গণভোটকে অসাংবিধানিক উল্লেখ করে এর বৈধতা চ্যালেঞ্জ ও ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। সংস্কার পরিষদ হওয়ার কোনো সুযোগ নাই। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। নাটকীয়তা আর অনিশ্চয়তা কাটিয়ে শপথ নিলেন জামায়াত ও এনসিপি সহ 11 দলীয় ঐক্যের সংসদ সদস্যরা। প্রথমে এমপি ও পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন তারা। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি স্বতন্ত্র এমপিরা। হাসান ওয়ালির রিপোর্ট। বা দৃঢ়ভাবে ঘোষণা করতেছি যে মঙ্গলবার দুপুরে শপথ নেন জামায়াত ইসলামী ও স্বতন্ত্র থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। তাদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সংবিধান সংস্কার পরিষদ পরে শুরু হয় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের আনুষ্ঠানিকতা। এ সময় সেখান থেকে বেরিয়ে যান রুমির ফারহানা সহ স্বতন্ত্র সংসদ সদস্যরা। সকালে জামায়াত ও এনসিপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। পরে বৈঠকে বসে 11 দলীয় ঐক্য। এতে শপথ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত আসে। আমি যে কর্তব্যভার
দুপুরে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন এনসিপি থেকে নির্বাচিতরা। বিএনপি থেকে নির্বাচিতরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় নতুন করে সংকট তৈরি হবে বলে মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এখানে একটা আইনি এবং সাংবিধানিক সংকটও তৈরি হলো। আমরা জানি না এটা কিভাবে এটা নিরসন হবে। আমরা আহ্বান করব যে তারা দ্রুত সময়ের মধ্যে শপথ পাঠ করে এই সংকটের নিরসন করবে এবং জনগণের প্রতি কাছে যে আমাদের সকলের প্রতিশ্রুতি ছিল সংস্কারের পক্ষে, সেই প্রতিশ্রুতির পক্ষে কাজ করবে। অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান নতুন সরকারের অংশ হওয়া নিয়ে প্রশ্ন তোলেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। খলিলুর রহমান সাহেব যে আজকে ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা হয়ে বর্তমান সরকারে যোগ দিয়েছে, এটা অনৈতিক এবং তাকে ইন্টারিম গভর্নমেন্টকে সরকারে নিয়ে যাওয়াটা একটা অনৈতিক কাজ। সংসদে বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, উপনেতা ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং বিরোধী দলীয় হুইপ হিসেবে দায়িত্ব পালন করবেন রফিকুল ইসলাম খান। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। 7 মাসে এডিপি বরাদ্দের 146% ব্যয় করে তাক লাগিয়েছে খাদ্য মন্ত্রণালয়। 10% অর্থ ব্যয় করতে পারেনি পরিবেশ সহ 8 মন্ত্রণালয় বিভাগ। আইএমইডির প্রতিবেদন। একমাত্র আরএফএল গ্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। নতুন মন্ত্রিসভার খুঁটিনাটি নানা পরিসংখ্যান ও বিশ্লেষণ জানাতে যুক্ত হচ্ছি সহকর্মী মনির হোসেনের সঙ্গে। অর্জিত, আপনাকে ধন্যবাদ। আপনি অবশ্যই জানেন গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন যে মন্ত্রিসভা গঠিত হয়েছে, সেই মন্ত্রিসভা কিন্তু ইতিহাস সৃষ্টি করেছে। প্রথমবারের মতো বঙ্গভবনের দরবার হল ছেড়ে খোলা আকাশের নিচে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সেই শপথ অনুষ্ঠানে বিএনপির যে সরকার গঠন করেছে সেই সরকারের 49 জন মন্ত্রী প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। সেখানে 25 জন পূর্ণমন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রীর জায়গা হয়েছে। তো তারেক রহমান আসলে দলীয় প্রধান হিসেবে এখানে এই 17 বছরে যারা আসলে আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে দলের হাল ধরেছেন তাদেরকে যেমন এনেছেন, সে সঙ্গে নবীন যেই যাদের আসলে যোগ্যতা আছে তাদেরকে এনেছেন। তো সেই মন্ত্রিসভাটা কেমন সেটি যদি একটু দেখতে চাই, প্রথমে আমরা দেখছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বিএনপির মহাসচিব এবং তিনি এবার যেই সরকার গঠন হয়েছে সেই সরকার স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এবং তিনি 90-এর দশকের শুরুতে বিএনপিতে যোগ দেন এবং 2001 থেকে 2006 সালে বিএনপি সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং 6 বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তার মধ্যে 3 বারই তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং 60 দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের রাজনীতি করেছেন এবং বিএনপির মহাসচিব সেক্ষেত্রে আসলে তিনি হেভি ওয়েট বলা চলে এবং তারপরে রয়েছেন অ্যাডভোকেট দীপেন দেওয়ান, তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন এবং তিনি পেশায় একজন জ্যেষ্ঠ আইনজীবী। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন এবং সেই সঙ্গে রাঙামাটি জেলা বিএনপির সভাপতিও ছিলেন তিনি এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন এবং 3 বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং যদিও তিনি 2026 সালে অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং এবার তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আছেন আরিফুল হক চৌধুরী, তিনি শ্রম কর্মসংস্থান প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন। সিলেটের আলোচিত মেয়র তিনি এবং তার যে কার্যক্রম এবং গত 17 বছরে তার যে দলীয় কার্যক্রম সেই দলীয় কার্যক্রমকে যে স্বীকৃতি সেই স্বীকৃতি স্বরূপ তাকে সেই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে বিএনপি সরকার। বিএনপি প্রধান তারেক রহমান তিনি শ্রম কর্মসংস্থান প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, একবার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিনিধিত্ব করেছেন এবং প্রথমবারই এবার জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন। তারপরে আরেকজন মন্ত্রীর খবর যদি একটু জানাতে চাই, জহিরুদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বেশ গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের দায়িত্বভার এসেছেন জহিরুদ্দিন
স্বপনের উপর। তিনি রাজনীতিবিদ, তার পাশাপাশি তিনি কলাম লিখেন, কলামিস্ট হিসেবেও তিনি বেশ পরিচিত এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন এবং বিএনপির যে মিডিয়া সেল রয়েছে সেই মিডিয়া সেলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। 3 বার এর আগে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং এর মধ্যে 2 বার তিনি জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন এবং তারপরে শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বেশ পরিচিত একটি মুখে বিএনপিতে এবং বেশ সামনের সারির নেতাই বলা চলে। তিনি পেয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয় এবং তিনি বিএনপির যুগ্ম মহাসচিব। এর আগে তিনি প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি 5 বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং 3 বার তিনি নির্বাচিত হয়েছেন। তারপরেই আছেন আসাদুল হাবিব দুলু, তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি পেশায় একজন আইনজীবী, বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সেই সঙ্গে লালমনিরহাট জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন এর আগে এবং 6 বার সংসদে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তার মধ্যে 4 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং এর আগে তিনি খাদ্য উপমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সেই ক্ষেত্রে তার যেই মন্ত্রিসভায় অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার ঝুলিতে কিন্তু একবার প্রতিমন্ত্রীর দায়িত্ব রয়েছে। এবং তারপরে মোহাম্মদ আসাদুজ্জামান, এর আগে তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, এবার তিনি পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের। তিনি বাংলাদেশের 17তম অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য আসাদুজ্জামান প্রথমবার সংসদীয় নির্বাচনে অংশগ্রহণ করে এবারই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তারপরেই আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। বেশ হেভিওয়েট মন্ত্রী বলা চলে এখনকার এবং এর আগে তিনি হেভিওয়েট নেতা বিএনপির। এই যে 17 বছরের যেই আন্দোলন সংগ্রাম আমরা তাকে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখেছি এবং বিএনপির যেই বিশেষ করে কূটনৈতিক থেকে শুরু করে ব্যবসায়িক নানা বিষয় তিনি একা হাতে সামলেছেন, আমরা সেটিও দেখেছি বিগত বছরগুলোতে। এর আগে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। সেক্ষেত্রে তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান এবার অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব এবং সেজন্যই সে দায়িত্বভার নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান আমির খসরু মাহমুদ চৌধুরীর কাঁধে তুলে দিয়েছেন। তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং দক্ষিণ এশিয়া এক্সচেঞ্জ ফেডারেশনের প্রথম সভাপতি ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য। 6 বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে 5 বারই তিনি নির্বাচিত হয়েছেন এবং তিনি রাজনীতিবিদের পাশাপাশি একজন ব্যবসায়ী হিসেবেও বেশ পরিচিতি রয়েছে তার। সালাউদ্দিন আহমেদ, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়। বিশেষ করে 5 আগস্ট পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থা কিংবা এখন পর্যন্ত যে ধুঁকে ধুঁকে চলছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার ভার তারেক রহমান তুলে দিলেন সালাউদ্দিন আহমেদের উপর। সালাউদ্দিন আহমেদও বেশ পরিচিত মুখ, সেই সঙ্গে বেশ অভিজ্ঞতা রয়েছে এবং দীর্ঘদিন থেকে যে বিএনপির সামনে থেকে নেতৃত্ব দেওয়ার যে বিষয়টি সেটিও তিনি পালন করছেন। বিশেষ করে তিনি 9 বছরের মতো নির্বাসিত ছিলেন, তাকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে দীর্ঘ 9 বছর তিনি দেশে আসতে পারেননি। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর তিনি দেশে এসেছেন, তারপরেই তিনি বিএনপির যেই সামনে থেকে নেতৃত্ব দেওয়া সেই নেতৃত্ব দিয়েছেন এবং সেই নেতৃত্ব দেওয়ার ফলস্বরূপ তার যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এবং তিনি রাজনীতিতে আসার আগে বিসিএস প্রশাসনে ক্যাডার কর্মরত ছিলেন এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন সালাউদ্দিন আহমেদ। সেক্ষেত্রে বলাই চলে যে তার বেশ অভিজ্ঞতাও রয়েছে মন্ত্রণালয়ে। মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এবং তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান। সাবেক পানি সম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, অর্থাৎ এর আগে বিএনপি যে সরকার গঠন করেছিল সেখানেও তিনি মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এবারও একটি মন্ত্রণালয়ের দায়িত্ব তার কাঁধে। তিনি 8 বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন, এর মধ্যে 7 বারই তিনি নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং ভোলা জেলা
বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। তো মূলত এই যে বিএনপির যেই মন্ত্রিসভা এবং মন্ত্রী প্রতিমন্ত্রীদের আমরা দেখেছি এবং দেখলাম যে যেহেতু অভিজ্ঞতার আলোকে এবং নবীন প্রবীণের একটি সংমিশ্রণ কিন্তু এই মন্ত্রিসভায় ঘটেছে। তো অর্জিতা, আমার কাছে এই ছিল এখনকার মতো সবশেষ। মনির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী সীমা মালহোত্রা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া ভুটানের প্রধানমন্ত্রী সহ পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী, শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী ও নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইসু, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের মন্ত্রী আহসান ইকবাল সহ ১৩ দেশের প্রতিনিধি। এছাড়া ঢাকায় অবস্থিত দূতাবাসের রাষ্ট্রদূতরাও নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন। উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও। শাতিলা শারমিনের রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ১.৫ বছর পর ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত হলো নতুন সরকার। এই সরকারের নবযাত্রার সাক্ষী হতে ঢাকায় ছুটে আসেন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং গুরুত্বপূর্ণ মন্ত্রীসহ ১৩টি দেশের প্রতিনিধিরা। সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে মঙ্গলবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন। বিশ্বস্তার সহিত পালন করিব। পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগের ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল, শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াসিতা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি মহোদয়কে যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা এবং তুরস্কের আন্ডার সেক্রেটারি বেরিস একেনজিও অংশ নেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। এছাড়া ঢাকায় অবস্থিত রাষ্ট্র এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বর্ণাঢ্য এই আয়োজনে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভকামনা জানিয়ে সপরিবারে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদী। চিঠিতে মোদী দুই দেশের ঘনিষ্ঠ সহযোগিতা ও পারস্পরিক উন্নয়নের আশা প্রকাশ করেছেন। মঙ্গলবার প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়ে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা আমন্ত্রণপত্রটি তারেক রহমানের হাতে তুলে দেন। 16 ফেব্রুয়ারি সই করা চিঠিতে মোদী জানান, ভারতে তারেক রহমান, ডাক্তার জুবাইদা রহমান এবং জাইমার রহমানের জন্য উষ্ণ অভ্যর্থনার অপেক্ষা করছে। এই বিজয় বাংলাদেশের জনগণের আস্থা ও নেতৃত্বের প্রতি বিশ্বাসের প্রতিফলন বলেও মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী। চিঠিতে মোদী দুই দেশের ঘনিষ্ঠ ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন ও উন্নয়নের অগ্রাধিকার উল্লেখ করে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও এগিয়ে নেয়ার প্রত্যাশার কথা জানিয়েছেন। বঙ্গভবনের প্রথা ভেঙে সংসদ ভবনে প্রথমবার শপথ অনুষ্ঠান এক নতুন ইতিহাসের সূচনা। ব্যতিক্রমী শপথের মধ্য দিয়ে সংসদ অধিবেশনেও কি চমক থাকছে? চমক যাই থাকুক, মানুষের প্রত্যাশা অতীতের মতো অপ্রয়োজনীয় কথার ছড়াছড়ি সার্কাস সংসদ নয়। সংসদ হবে জনমানুষের অধিকারের কথা বলার মঞ্চ। সানবীর রূপলের রিপোর্ট। জাতীয় সংসদ ভবন বাংলাদেশের 54 বছরের অনেক চড়াই উতরাইয়ের সাক্ষী। কখনো বিশিষ্টজনের জানাজার সাক্ষী, কখনো মৃত গণতন্ত্রের সাক্ষী। এবার অভ্যুত্থানের পাটাতনে দাঁড়িয়ে নানা সংকট কাটিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর প্রথমবার এমপি মন্ত্রীদের শপথ অনুষ্ঠানের সাক্ষী হলো সংসদ ভবন। শপথ করিতেছি যে জনগণের করের টাকায় একসময় জনগণের কথা বলছিল এই সংসদ। আবার সেই সংসদে হয়েছে কথা অপচয়ের কারখানা। প্রাণহীন সংসদে হয়েছে গান, লম্বা সময় ধরে নেতার গুণকীর্তন।
যেখানে জনগণের কথা বলতে গিয়ে স্পিকারকে প্রয়োজনের অতিরিক্ত সময় বাড়িয়ে দিতে হয়েছে হরহামেশাই। তবে মানুষের প্রত্যাশা অপচয় বা পিকনিক পার্টি নয়, সরকার বিরোধী দল মিলে এবারের সংসদ হয়ে উঠবে জনতার সংসদ। এতগুলো রক্ত উপর দিয়ে আমরা এই পর্যন্ত এসেছি। অবশ্যই আমরা ভবিষ্যতে ভালো কিছু আশা করি এবং আমার বিশ্বাস এই সংসদ থেকে আমরা অনেক ভালো কিছু পেতে যাচ্ছি। শুধু জনগণেরকে নিয়ে ভাববে, জনগণের কথা চিন্তা করে কাজ করবে, জনগণের কি করলে সুবিধা হবে ওইটা নিয়ে আলোচনা হবে এখানে। এই সংসদ মানব স্তুতি করবে না, এই সংসদ মানুষের কল্যাণে দেশের উন্নয়ন করবে। জাতি যেটি প্রত্যাশা করেছিল আমার মনে হচ্ছে সেদিকেই এই সংসদ আগাবে। ব্যবসায়ী সদ্য সাবেক উপদেষ্টা বললেন, নানা সংকটের মধ্যে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন চ্যালেঞ্জ হবে। সেই সঙ্গে অনিয়ম অপচয়ের টুটি চেপে ধরতে না পারলে জন আকাঙ্ক্ষার বিচ্যুতি ঘটবে। এটা আশার আলো দেখা গেল যে সরকার বলেছে যে তারা ডিউটি ফ্রি গাড়ি নেবে না। এটা একটা ভালো উদ্যোগ। এই আমি মনে করি সরকারকে 100 দিনে একটা শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম প্ল্যান নিতে হবে। রাজনৈতিক কর্মীরা যদি চাঁদাবাজি করে টুটি চেপে ধরতে হবে। এটা যদি না করে তাহলে কিন্তু সমস্যা হবে। সুশাসনের জন্য যে রাজনৈতিক দলগুলোর উপরই সবচেয়ে বেশি দায়িত্ব বর্তায়। দীর্ঘদিন পর জনগণের রায়ে ফিরে পাওয়া মসনদে এবার কালিমা দেখতে চান না নবনির্বাচিত এমপি মন্ত্রীরা। দেশ গঠনে বিরোধী দলের সহযোগিতা চান তারা। অসঙ্গতিগুলো ধরা পড়েছিল, যে মনে হয়েছিল যে না এটা কেন বারবার হয়, সেই বিষয়গুলো তার কথায়, তার আচরণে, তার চিন্তায় আপনি দেখতে পাচ্ছেন যে সেটা পরিবর্তন হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, দয়া করে এবার এরকমটা হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রত্যেকটা জিনিস জনগণ বান্ধব হবে, কোনো ধরনের অপচয় এই সংসদের দ্বারা হবে না ইনশাআল্লাহ। দুর্নীতি, অন্যায়, অবিচার এটা স্ট্রংলি এটাকে হ্যান্ডেল করে আগাইয়ে যেতে হবে এবং দেশের মানুষের কল্যাণের জন্য আমাদের কাজ করতে হবে। জনপ্রতিনিধিরা বলছেন, কথার ফুলঝুরি নয়, পুরানো সব জরাজীর্ণ জাল ছিঁড়ে এবার নতুন আকাঙ্ক্ষার বাস্তবায়নে সংসদ নজির সৃষ্টি করবে। সেই পথ ধরে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্রের অগ্রযাত্রায় এক চমক নিয়ে হাজির হয়েছে। তেমনি বিএনপি নেতৃত্বাধীন সরকার এর শপথ অনুষ্ঠান এই সংসদ ভবনে হয়ে তাও একটি নতুন চমকের জন্ম দিয়েছে। এই সংসদ হয়ে থাকলো সাক্ষী, আগামীর সংসদ জনগণের সংসদ হবে এবং জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে এই সংসদ ভবনেই, এমন প্রত্যাশা সবার। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। শপথ গ্রহণের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। সবাই মিলে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। মঙ্গলবার সকালে সংসদ ভবনে শপথ গ্রহণ শেষে জিয়া উদ্যানে যান নবনির্বাচিত এমপিরা। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান তারা। শ্রদ্ধা নিবেদন শেষে গাজীপুর 3 আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু জানান, শুল্কমুক্ত গাড়ি বা প্লট নেবেন না বিএনপির এমপিরা। নতুন সরকারের সংসদীয় দলের প্রথম সভায় এই সিদ্ধান্ত হয়। আমরা যারা আগে সংসদ সদস্য হলেই ট্যাক্স ফ্রি গাড়ি নিত, প্লট নিত, সেটা আমাদের বিএনপির সংসদ সদস্য সেটি গ্রহণ করবে না। রাজনৈতিক ভেদাভেদ থাকলেও সবাই মিলে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন টাঙ্গাইল 4 আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান মতিন। আসুন আমরা বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য কাজ করি। যার যার এলাকায় আমরা মানুষের পাশে থাকব, কারোকে আঘাত করব না, কোনো দুর্নীতির সঙ্গে জড়িত হব না। গত 30 বছরের মধ্যে এবারের সংসদ সবচেয়ে সুন্দর হবে বলে আশা গাজীপুর 1 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমানের। এই সংসদ বিগত 20 বছরের মধ্যে বা 30 বছর বলতে পারে সবচেয়ে ভালো সংসদ হবে। কারণ এই সংসদে যিনি প্রধানমন্ত্রী হচ্ছেন তার দেহে শহীদ রাষ্ট্রপতি এবং বেগম খালেদা জিয়ার রক্ত প্রবাহিত হচ্ছে। সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সিরাজগঞ্জ 1 আসনের সংসদ সদস্য সেলিম রেজা। তারেক রহমানের সাথে আমরা 300 এমপি ভালো হলে এই দেশকে সিঙ্গাপুর, এই দেশকে মালয়েশিয়া বানাইতে সময় লাগবে না। এদিন সংসদ সচিবালয়ে শপথ নেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত 297 সংসদ সদস্য। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। নিজ জেলায় মন্ত্রী প্রতিমন্ত্রী পেয়ে উচ্ছ্বসিত এলাকাবাসী। নির্বাচনী এলাকায় বইছে আনন্দের জোয়ার। একে অপরকে মিষ্টিমুখ করান কর্মী সমর্থকরা। দেশের উন্নয়নে নবনির্বাচিতরা কাজ করবেন এমন প্রত্যাশা ভোটারদের।
নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আসাদুজ্জামান আইনমন্ত্রী হয়েছে। আমরা শুল্কবাসী গর্বিত। আমাদের ব্যারিস্টার কায়সার কামাল দীর্ঘদিনের স্বপ্ন, দুর্গাপুর কর্মকান্ডার যে মন্ত্রিত্ব, সে গর্বিত মায়ের গর্বিত সন্তান আমাদের আকাঙ্ক্ষা পূরণ করেছে। দুর্গাপুর কর্মকান্ডাবাসী অনেক উন্নয়ন প্রত্যাশা করতেছি ওনার কাছে। আপনারা যে যে দপ্তরের দায়িত্ব পালন করবেন, বাস্তবতার আলোকে আমাদের এখানে বৈষম্যহীনভাবে উন্নয়নের কার্যক্রমটা চালিয়ে যাবেন। আমাদের আনম এহসানুল মিলন ভাই সারা বাংলাদেশে অত্যন্ত সুনাম এবং দক্ষতার সহিত সারা বাংলাদেশের শিক্ষা খাতকে অনেক উন্নত করবেন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। ভোরের সময় আরও থাকছে। মুকুলে ভরে উঠেছে আমবাগান, পরিচর্যায় ব্যস্ত চাষি। অনুকূল আবহাওয়ায় ভালো ফলনের আশা। রাজশাহীতে এবার 2.5 লাখ মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ। দুঃসময়ে হাল ধরেন দলের সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপরই অন্যতম গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মির্জা ফখরুলের জীবনের নানা পথ আর প্রতিকূলতা, রাজনৈতিক লড়াইয়ের কথা তুলে ধরেছেন ফারুক ভুঁইয়া রবিন। 60-এর দশকের উত্তাল সময়ে ছাত্র জীবনে জড়ান বাম রাজনীতিতে। এরপর কলেজে শিক্ষকতা, সরকারি চাকরি, ফের রাজনীতিতে জড়িয়ে তৃণমূলের জনপ্রতিনিধি। প্রান্তিক জনপদের রাজনীতিক থেকে দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা। বর্ণাঢ্য জীবনের ধাপে ধাপে এতগুলো পথ পেরোনো এক রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 1948 সালে ঠাকুরগাঁয়ে জন্মানো মির্জা ফখরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় জড়ান সক্রিয় বাম রাজনীতিতে। 69-এর গণ অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের শীর্ষস্থানীয় নেতা ছিলেন মির্জা ফখরুল। ঢাকা কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতার মধ্য দিয়ে মির্জা ফখরুলের কর্মজীবন শুরু। 80-র দশকের মাঝামাঝি শিক্ষকতা ছেড়ে সক্রিয় রাজনীতিতে জড়ান মির্জা ফখরুল। নির্বাচিত হন ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান। 1992 সালে আসীন হন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি পদে। দায়িত্ব পালন করেন কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি হিসেবেও। 2001 সালের নির্বাচনের পর বেগম জিয়ার মন্ত্রিসভায় প্রথমে কৃষি মন্ত্রণালয়ের এবং পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল। 2009 সালের ডিসেম্বরে বিএনপির কাউন্সিলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হন তিনি। 2011 সালের মার্চে তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন মারা গেলে ভারপ্রাপ্ত মহাসচিবের ভার বর্তায় মির্জা ফখরুলের কাঁধে। কঠিন সময়ে তার উপরই আস্থা রাখে দল। 2016 সালে পরবর্তী কাউন্সিলে নির্বাচিত হন দলের মহাসচিব। এরপর থেকে এখনও এ দায়িত্বে তিনি। বিএনপির তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিতর্কিত কারাদণ্ড ও অসুস্থতা আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাসনে থাকার প্রতিকূল সময়ে দলের হাল ধরেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে লড়াই আন্দোলনে মহাসচিব হিসেবে দলকে নেতৃত্ব দেন সামনে থেকে। উদার গণতন্ত্র, সংসদীয় ব্যবস্থা, আইনের শাসনের প্রতি নিজের নিবেদনের কথা বারবার জানানো মির্জা ফখরুল এবার অন্তর্ভুক্ত হলেন তারেক রহমানের মন্ত্রিসভায়। তার কাঁধে বর্তালো স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। 1 দশক আগে অপহরণ করা হয় আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে। এবার শেখ সালাউদ্দিন আহমেদের উপরেই বর্তালো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। ছাত্র রাজনীতি, সরকারি চাকরি থেকে আবারও রাজনীতিতে। এখন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্য তিনি। এক ঝলকে সেসব কথা জানাচ্ছেন ফারুক ভুঁইয়া রবিন। ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি থেকে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্য। অন্যদিকে সরকারি চাকরি ছেড়ে আবারও রাজনীতিতে ফিরে অন্তর্ভুক্ত হন মন্ত্রিসভায়। জীবনের বাঁকে বাঁকে এমন সব অধ্যায় পেরোনো সালাউদ্দিন আহমেদ এবার যুক্ত হলেন তারেক রহমানের ক্যাবিনেটে। 1962 সালে কক্সবাজারে জন্ম সালাউদ্দিন আহমদের। কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে 1980 সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। নির্বাচিত হন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি। ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব সামলান কিছুদিন।
পরে সপ্তম বিসিএসে উত্তীর্ণ হয়ে যোগ দেন সরকারি চাকরিতে। 1991 সালে নিয়োগ পান তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব বা এপিএস হিসেবে। 1996 সালের জানুয়ারিতে সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে সক্রিয় রাজনীতিতে ফিরেন সালাহউদ্দিন আহমদ। টানা 3 নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন কক্সবাজার 1 আসন থেকে। 2001 সালে বেগম জিয়ার মন্ত্রিসভায় যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। 2010 সালের কাউন্সিলে বিএনপির যুগ্ম মহাসচিব নির্বাচিত হন সালাউদ্দিন আহমদ। 2015 সালে বিএনপির আন্দোলনের সময় উত্তরা থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে অপহরণ করা হয় তাকে। পরে সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী। শিলংয়ে নির্বাসিত থাকা অবস্থায় নির্বাচিত হন দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর দেশে ফিরেন সালাউদ্দিন আহমদ। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপির প্রতিনিধিত্ব করেন তিনি। দিনের পর দিন ক্ষুরধার যুক্তিতর্ক দিয়ে কমিশন সভায় অগ্রাধিকারে রাখেন সংবিধান, আইন, বিধিমালা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। নতুন মন্ত্রিসভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থনৈতিক সংকট দূর করে বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরির চ্যালেঞ্জ নিতে হবে তাকে। আর বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন খন্দকার আব্দুল মুত্তাদির। মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার চ্যালেঞ্জ নিতে হবে তাকে। খাদ্য, কৃষি, মৎস্যের দায়িত্ব পেয়েছেন টেকনোক্র্যাট মন্ত্রী মোহাম্মদ আমিরুর রশিদ। আর প্রবাসী কল্যাণ ও শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। শেখ হাসিনা সরকারের দেশি বিদেশি ঋণ ছিল 18 লাখ কোটি টাকা। অন্তর্বর্তী সরকারের 1.5 বছর পর যা বেড়ে দাঁড়ায় 23 লাখ কোটি টাকারও বেশি। এই ঋণের বোঝা মাথায় নিয়ে যাত্রা শুরু করলো বিএনপি সরকার। নতুন সরকারে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী হয়েছেন চট্টগ্রাম 11 আসনের এমপি আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সাবেক সভাপতি ও দক্ষিণ এশিয়া এক্সচেঞ্জ ফেডারেশনের প্রথম সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। 2001 সালে বিএনপি সরকারের বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেন আমির খসরু। অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জুনায়েদ সাকি। বিএনপির সমর্থনে ব্রাহ্মণবাড়িয়া 6 আসন থেকে প্রথমবার এমপি হয়েই মন্ত্রিসভায় স্থান পেলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী। সিলেট 1 আসন থেকে প্রথমবার নির্বাচিত হয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে তাকে। এই 3 মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন শরীফুল আলম। ধানের শীষের টিকিটে কিশোরগঞ্জ 6 আসন থেকে এমপি নির্বাচিত হন তিনি। খাদ্য, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ভার পড়েছে টেকনোক্র্যাট মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদের উপর। এই 3 মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাবেন টাঙ্গাইল 5 আসনের এমপি সুলতান সালাউদ্দিন টুকু। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সামলানোর ভার পড়েছে সিলেট 4 আসনের এমপি আরিফুল হক চৌধুরীর কাঁধে। এই 2 মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বিএনপির সমর্থনে পটুয়াখালী 3 আসন থেকে বিজয়ী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেশের শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে অন্যতম সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। দায়িত্ব পালনকালে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, অবকাঠামোগত সম্প্রসারণ এবং প্রশাসনিক সংস্কারের নানা উদ্যোগ নেন। এবার সরকারের পূর্ণাঙ্গ শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তিনি। আমি ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আ.ন.ম এহসানুল হক মিলনের পুনরায় শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের আলোচনায় সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। তার পূর্ব অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা এবং শিক্ষা খাতে কাজের ধারাবাহিকতা তাকে আবারও এই দায়িত্বের জন্য আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। অনেক কষ্ট হয়েছে, আমার নেতাকর্মী অনেকে এখানে রয়েছেন, তারা নির্যাতিত হয়েছেন। 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর 1 আসন থেকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হন মিলন। সে সময় প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার কাঁধে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব তুলে দেন। দায়িত্বকালীন সময়ে দেশের পাবলিক পরীক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন নিয়ে আসেন। নকল ধরতে প্রোটোকল ছাড়াই হেলিকপ্টারে চড়ে একই দিনে একাধিক শিক্ষা বোর্ডের অসংখ্য পাবলিক পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করতেন। আমি নকল প্রতিরোধ করার জন্য নিজ পকেটের পয়সা দিয়ে
শুধু কোচইটি পরিবর্তন করেছিলাম না সারা বাংলাদেশ? দখলমুক্ত করেছিলাম সারা বাংলাদেশ? করেছিলাম। শিক্ষা খাত সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, তিনি তার পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, প্রযুক্তি নির্ভর ও মানসম্মত পর্যায়ে নিয়ে যাবেন। বিশেষ করে কারিকুলাম উন্নয়ন, দক্ষতা ভিত্তিক শিক্ষা এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষা নীতিমালা প্রণয়নে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে বিএনপি নেতৃত্বাধীন সরকারেও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। টেকনোক্র্যাট কোটায় তাকে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমানের একান্ত সচিব ছিলেন ডক্টর খলিলুর রহমান। 24শে জুলাই গণ অভ্যুত্থানের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস খলিলুর রহমানকে দায়িত্ব দেন রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে। মায়ানমার সরকারের সঙ্গে আলোচনা করে এই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা সম্ভব। এ দায়িত্বের পাশাপাশি 2025 সালের এপ্রিলে খলিলুর রহমানকে দায়িত্ব দেওয়া হয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টার। দায়িত্ব নিয়ে রোহিঙ্গা সমস্যা সমাধান ছাড়াও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে নানা গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাখেন তিনি। অন্তর্বর্তী সরকারের 1 বছরেরও বেশি সময় সফলভাবে দায়িত্ব পালনের পর এবার ত্রয়োদশ জাতীয় সংসদেও মন্ত্রী হিসেবে ডাক পেলেন খলিলুর রহমান। তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। 1977 সালে বিসিএস পরীক্ষায় পররাষ্ট্র ক্যাডারে প্রথম হন। 1979 সালে সিভিল সার্ভিসে যোগদান করেন এবং তার কর্মজীবনের শুরু দক্ষিণ এশিয়া বিভাগ। পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও দেশকে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখেন খলিলুর রহমান। 1985 সালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে যোগ দেন। সেখানে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। দায়িত্ব পালন করেন স্বল্পোন্নত দেশগুলোর মুখপাত্র হিসেবে। 1991 সালে তিনি জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলনে বিশেষ উপদেষ্টা হিসেবে যোগ দেন। এছাড়াও তিনি নিউ ইয়র্ক ও জেনেভায় জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। ডক্টর খলিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। যুক্তরাষ্ট্রের টাফটস ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন তিনি। আইন ও কূটনীতিতে এমএ এবং অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ডক্টর খলিলুর রহমান এখন সেখানে ট্রাস্টি বোর্ডের একজন সদস্য। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আগের অভিজ্ঞতা থাকা ইকবাল হাসান মাহমুদ টুকুর উপরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভার দিলেন তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু 2001 সালের বিএনপি সরকারে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। বিস্তারিত জানাচ্ছেন ফারুক ভুঁইয়া রবিন। স্বাধীনতার 1 নম্বর বেগম জিয়ার সবশেষ সরকারে যে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন, এবার সেই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রী হয়ে ফিরলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। 1950 সালে এক রাজনৈতিক পরিবারে তার জন্ম। পিতা আব্দুল্লাহ আল মাহমুদ ছিলেন পাকিস্তান আমলে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী। ছাত্রজীবন থেকে রাজনীতিতে জড়ানো ইকবাল হাসান মাহমুদ টুকু তৃতীয় ও চতুর্থ সংসদে নির্বাচিত হন জাতীয় পার্টির টিকেটে। পরে যোগ দেন বিএনপিতে। 2001 সালে ধানের শীষ নিয়ে নির্বাচিত হন সংসদ সদস্য। সেবার তাকে অন্তর্ভুক্ত করা হয় মন্ত্রিসভায়। দায়িত্ব পালন করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসেবে। 2 দশক পর আবারও সেই একই মন্ত্রণালয়ে ইকবাল হাসান মাহমুদ টুকুর ফেরা। এবার অবশ্য পূর্ণ মন্ত্রী তিনি, যার সামনে অপেক্ষা করছে অজস্র চ্যালেঞ্জ। বিশাল দায় দেনা পরিশোধ, গ্রীষ্মের বিদ্যুৎ চাহিদা পূরণ আর জ্বালানি সংকট মেটানোর মতো চ্যালেঞ্জ সামলাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকা ইকবাল হাসান মাহমুদ টুকুর উপরই আস্থা রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। রাজনীতির মাঠে হামলা, মামলা আর নির্যাতনের শিকার দমে না গিয়ে উঠে দাঁড়িয়েছেন আবারও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পেলেন জয়। বিএনপি গঠিত মন্ত্রিপরিষদেও জায়গা করে নিয়েছেন ভিপি নূর নামে পরিচিত গণ অধিকার পরিষদের নুরুল হক নূর। পটুয়াখালীর গলাচেপা উপজেলার দুর্গম চরাঞ্চলের দ্বীপ ইউনিয়ন চর বিশ্বাসের এক মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসে নুরুল হক নূর। 2013-14 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হওয়ার পর থেকে পুরোদমে রাজনীতি শুরু করেন তিনি। 2018 সালে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দেন নুরুল হক নূর। সে বছরই তার নেতৃত্বে যাত্রা শুরু করে বাংলাদেশ গণ অধিকার পরিষদ।
2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হন নুরুল হক নূর। এই নির্বাচনের মাধ্যমেই তিনি দেশব্যাপী পরিচিতি লাভ করেন। তখন থেকেই তার উপর নেমে আসে অকথ্য নির্যাতন, হামলা, মামলা। কোনো কিছুই দমাতে পারেনি তাকে। 24-এর গণ অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করে নুরুল হক নূর। দল হিসেবে গণ অধিকার পরিষদ নিবন্ধন পাওয়ার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের হয়ে দলীয় ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন নুরুল হক নূর। প্রথমবারই জাতীয় সংসদ নির্বাচনেই সফলতা পায় 34 বছর বয়সী নূর। পটুয়াখালী 3 আসন থেকে নির্বাচিত হন তিনি। রাজনীতির মাঠে চরম অত্যাচারিত নুরুল হক নূর জায়গা করে নিয়েছেন এবারের মন্ত্রী পরিষদে। বিএনপি সরকার গঠিত মন্ত্রী পরিষদে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন ভিপি নূর হিসেবে পরিচিত নুরুল হক নূর। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আজ সকাল 11টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে স্মৃতিসৌধ এর আশেপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় আছেন মোজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। সাভার জাতীয় স্মৃতিসৌধে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আপনারা জানেন যে গতকাল বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু নতুন প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ গ্রহণ করেছেন। এই উপলক্ষে কিন্তু গতকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে সাভার জাতীয় স্মৃতিসৌধে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সাথে গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জানিয়ে রাখতে চাই, সাভার জাতীয় স্মৃতিসৌধ সহ ঢাকা রিচা মহাসড়কের আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত প্রায় 4000 পুলিশ বিভিন্ন স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা সংস্থার সদস্য সহ কিন্তু বিপুল পরিমাণ পুলিশ সদস্য ও সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ভোরবেলা থেকে আমরা দেখেছি যে সৌধ চত্বরের এলাকায় নিয়োজিত রয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ করে ঢাকা জেলা পুলিশ সুপার জানিয়েছেন যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কমপক্ষে 4000 পুলিশ এবং সাদা পোশাকধারী বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন এখানে তদারকিতে থাকবেন এবং তারা সর্বপ্রকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে। একই সাথে বলা হয়েছে যে ঢাকার যে মহাসড়কে যান চলাচলে কিছুটা শিথিলতা আসতে পারে, যেহেতু তিনি 11:55 এখানে উপস্থিত হবেন। এবং বলা হয়েছে যে মন্ত্রী পরিষদের প্রায় 55 জন সদস্য তার সাথে থাকবেন এবং তারাও স্মৃতিসৌধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। একই সাথে কিন্তু সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় কিন্তু যে প্রস্তুতি নেওয়া হয়েছে তার পাশাপাশি বলা হয়েছে যে দলীয় নেতাকর্মীরা যাতে সৌধ এলাকার চত্বরে ভিড় না করে সে ব্যাপারেও পুলিশের পক্ষ থেকে প্রচারণা চালানো হয়েছে। বলা হয়েছে যে এখানে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করবেন এবং অফিসিয়াল ভাবে তিনি শ্রদ্ধা নিবেদন করতে এখানে আসবেন এবং একই সাথে কিন্তু নিরাপত্তা ব্যবস্থার সাথে যেমন জোরদার থাকবে তেমনি সাধারণ মানুষকে স্মৃতিসৌধ চত্বরে ভিড় না করার জন্য পুলিশের পক্ষ থেকে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। এই ব্যাপারে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সাদা পোশাকে পুলিশ সহ প্রায় 4000 পুলিশ সদস্য যেমন মোতায়েন রয়েছে, তেমনি কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে যে প্রস্তুতি নেওয়া হয়েছিল সেই সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। যুক্ত ছিলাম জাতীয় স্মৃতিসৌধ এলাকায়। বরাদ্দ 264 কোটি 28 লাখ টাকা, অথচ ব্যয় হয়েছে 385 কোটি 80 লাখ টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নে 146% খরচ করে এমনই অগ্রগতি দেখিয়েছে খাদ্য মন্ত্রণালয়। যদিও 10% অর্থ ব্যয় করতে পারেনি পরিবেশ সহ 8 মন্ত্রণালয় বিভাগ। IMED-র প্রতিবেদন বলছে, চলতি অর্থ বছরের জানুয়ারি পর্যন্ত 7 মাসে টাকার অঙ্কে এডিপি বাস্তবায়ন দাঁড়িয়েছে 22% নিচে, যা 9 বছরের মধ্যে সর্বনিম্ন। অপচয় কমাতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বরাদ্দ কমিয়ে অর্থ বছর শুরুর 7 মাস পর দেখা যাচ্ছে কমছে প্রকল্প বাস্তবায়নের গতিও। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMED-র মাসিক প্রতিবেদন জানুয়ারি পর্যন্ত গেল 7 মাসে ব্যয় হয়েছে 50,556 কোটি 29 লাখ টাকা, যা এডিপিতে বরাদ্দের 21.18%। 9 বছরের মধ্যে এই হার সর্বনিম্ন। এই সময় বরাদ্দ পাওয়া অর্থের 10% ব্যয় করতে পারেনি এমন মন্ত্রণালয় বিভাগ রয়েছে 8টি, আর 20% অর্থ ব্যয় করতে পারেনি 11টি মন্ত্রণালয় বিভাগ।
মোটের ওপর এডিপি বাস্তবায়নে যখন এমন বেহাল দশা, তখন অবশ্য বরাদ্দের 146% ব্যয় করে তাক লাগিয়েছে খাদ্য মন্ত্রণালয়। বরাদ্দের 74.66% ব্যয় করে দ্বিতীয় অবস্থানে রয়েছে আইএমইডি, তৃতীয় অবস্থানে মন্ত্রিপরিষদ বিভাগ, চতুর্থ পররাষ্ট্র মন্ত্রণালয় আর পঞ্চম স্থানে রয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। গেল 7 মাসে সবচেয়ে পিছিয়ে সংসদ বিষয়ক সচিবালয়, ব্যয় হয়নি বরাদ্দের 1 টাকাও। এছাড়া স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ 2.98%, জননিরাপত্তা বিভাগ 3.14% এবং সুরক্ষা সেবা বিভাগ ব্যয় করেছে 3.79%। অর্থ বছরের শেষ দিকে এসে প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে তাড়াহুড়া করে অর্থ খরচ করা হয় এবং আলটিমেটলি কোয়ালিটিটা ভালো থাকে না এবং বারবার আসলে যে অবকাঠামোগুলো নষ্ট হয় প্রতি বছর এবং এই নতুন নতুন করে অর্থ খরচ করতে হয়। তো সব মিলে আমি মনে করি যে এই 4 মাসের মতো সময়ে আসলে এই যে নতুন সরকারের পক্ষে আসলে এই এতগুলো প্রকল্প বাস্তবায়ন করা এবং সেটার গুণগত মান বজায় রাখাটা খুবই কঠিন হবে এবং একই সঙ্গে যদি কিছুটা কমও অর্থ খরচ করতে হয় সেটাও ভালো, কিন্তু গুণগত মানের ক্ষেত্রে কোনো রকমের ছাড় দেওয়া যাবে না। রাজনৈতিক সরকারের কাছে একটা প্রত্যাশা যে বিদেশি ঋণ নিয়ে যে প্রকল্পগুলো হাতে নেওয়া হবে সেই প্রকল্পগুলো থেকে এক্সপেক্টেড রিটার্ন আসে এবং বিদেশি ঋণ নিয়ে যে প্রকল্পগুলো নেওয়া হবে সেই প্রকল্পগুলো যেন জনবান্ধব প্রকল্প হয়। চলতি অর্থ বছরে 1198টি প্রকল্প বাস্তবায়নে এডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছে 2,38,695 কোটি টাকা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ভূগর্ভস্থ পানির তীব্র সংকট দেখা দিয়েছে রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে। এর মধ্যে এসব এলাকায় খাবার পানি ছাড়া অন্য কাজে ভূগর্ভস্থ পানি উত্তোলন না করার গেজেট প্রকাশ করেছে সরকার। এতে ফসল আবাদ নিয়ে বিপাকে পড়েছেন চাঁপাইনবাবগঞ্জের কৃষক। বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, প্রাথমিকভাবে কৃষকদের বোরো ধান চাষের বিকল্প ও লাভজনক ফসল চাষাবাদে উৎসাহিত করা হচ্ছে। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। চলছে বোরো ধান আবাদের মৌসুম। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন মাঠে ধান চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষক। তবে বরেন্দ্র অঞ্চলের কৃষকরা বোরো চাষ নিয়ে পড়েছেন অনিশ্চয়তায়। গত বছর নভেম্বরে বরেন্দ্র অঞ্চলে ফসল চাষাবাদে ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধের নির্দেশ দিয়ে গেজেট প্রকাশ করে সরকার। এতে ফসল আবাদে নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষক। তারা বলছেন, ভূপরিস্থ পানির সরবরাহ নিশ্চিত না করেই এমন সিদ্ধান্তে অনাবাদী হওয়ার আশঙ্কা রয়েছে সদর, নাচল ও গোমস্তাপুর উপজেলার ফসলি জমি। যদি ডিপ বন্ধ করে দেয় সরকার। রমজানের শুরুতে রাজশাহীর পাইকারি বাজারে বেড়েছে মাছের সরবরাহ বাড়লেও কমেনি দাম। এই মুহূর্তে রাজশাহীতে আছেন মওদুদ রানা, সরাসরি যাচ্ছি তার কাছে। টাকা বেড়েছে এবং আমরা দেখেছি সবচেয়ে বেশি দাম বেড়েছে রুই মাছের ক্ষেত্রে এবং রুই মাছ কেজিতে 30 থেকে 40 টাকা বেড়েছে। আমরা যেটি দেখেছি যে গত এক সপ্তাহ আগে যে রুই মাছের দাম ছিল 220 টাকা, সেই রুই মাছের দাম এখন 260 টাকা থেকে 270 টাকা দামে বিক্রি হচ্ছে এবং আমরা যেটি দেখেছি যে পাঙাশ মাছ সেটি 220 টাকা থেকে 240 টাকা বিক্রি হচ্ছে। অন্যদিকে মৃগেল মাছ যেটি 220 টাকা থেকে 240 টাকা সেটি 260 টাকা দামে বিক্রি হচ্ছে এবং আমরা যেটি দেখেছি যে এই বাজারে রমজান মাসকে ঘিরে মাছের যে আমদানি সেটি যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি মাছের যে সরবরাহ সেটিও বৃদ্ধি পেয়েছে, কিন্তু সে তুলনায় মাছের যে দাম সেটি কিন্তু কমেনি। এবং আমরা বাজার ঘুরে যেটি দেখেছি, রুই মাছ 1 কেজি ওজনের যেটি সেটি 260 থেকে 270 টাকায় বিক্রি হচ্ছে। রুই মাছ 2 কেজি যেটি 340 টাকা থেকে 350 টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ এক সপ্তাহ আগেও এই রুই মাছ 1 কেজি ওজনের সেটি 220 টাকা এবং 2 কেজি ওজনের সেটি 300 টাকার মধ্যে বিক্রি হতো। কাতলা মাছ 1 কেজি ওজনের যে মাছগুলো রয়েছে সেগুলো 250 টাকা এবং কাতলা মাছ 2 কেজি যেগুলো সেগুলো 300 টাকার উপরে বিক্রি হচ্ছে। এই মাছটির ক্ষেত্রেও প্রতি কেজি মাছের দাম 20 থেকে 30 টাকা বৃদ্ধি পেয়েছে। নাইলোটিকা বা মোনোসেক্স বিক্রি হচ্ছে 150 টাকা কেজি, তেলাপিয়া মাছ 160 টাকা থেকে 180 টাকা, সিলভার কাপ মাছ 180 থেকে 200 টাকা, মৃগেল মাছ প্রতি কেজি 220 টাকা, মিনার কাপ বিক্রি হচ্ছে 200 টাকা থেকে 250 টাকার মধ্যে, পাবদা মাছ বিক্রি হচ্ছে 370 টাকা থেকে 400 টাকার মধ্যে এবং দেশি যে মাছগুলো রয়েছে বিশেষ করে দেশি পুঁটি মাছ সেগুলো 100 টাকা থেকে 150 টাকা, শিং মাছ বিক্রি হচ্ছে
হচ্ছে 400 টাকা থেকে 450 টাকার মাছের দাম, এবং পাঙ্গাস মাছ যেটি রয়েছে সেটি 170 টাকা থেকে 180 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে এক সপ্তাহ আগেও মাছের সরবরাহ বেশি ছিল, এবং তখন যেহেতু বাজারে কোনো পণ্যের দাম যদি বেশি হয় সেক্ষেত্রে এক ধরনের সংকট তৈরি হয়, এবং মাছের বাজারে যদি সরবরাহ বেশি থাকে সেক্ষেত্রে দাম কম থাকে। কিন্তু এই রমজান মাসকে ঘিরে চাহিদা বেশি হওয়ার কারণে দাম কিন্তু বেড়েছে। এবং তারা যেটি বলছেন যে যারা ব্যবসায়ীরা রয়েছেন, মাছ ব্যবসায়ী, তারা প্রচুর পরিমাণে মাছ আনছেন, কিন্তু তারপরেও দাম আসলে কমছে না। আমরা মাছ ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে এই মুহূর্তে পুকুর থেকে তারা প্রচুর পরিমাণ মাছ ধরছেন এবং দাম পাচ্ছেন, এবং তারা যেটি বলছেন যে তারা এই সময়টিতে মাছ বিক্রি করে খুবই খুশি। এখানকার পাইকাররা যেটি বলছেন যে রমজানের অন্তত 15 দিন এই মাছের দামের যে বৃদ্ধি সেটি আসলে বাড়তে থাকবে, এবং অন্যদিকে মাছের যে সরবরাহ সেটিও থাকবে। তারা বলছেন যে রমজানের মাঝামাঝি যাওয়ার পর কিছুটা আসলে দাম কমবে। এই ছিল রাজশাহীর মাছ বাজার থেকে আমার কাছে সর্বশেষ। যুক্ত ছিলাম রাজশাহীতে। এদিকে রমজানের শুরুতেই নাটোরের পাইকারি বাজারে বেড়েছে বেগুন ও টমেটোর দাম। গত 3 দিনে এই দুই সবজিতে প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা বাড়তি। তবে অন্যান্য সবজির দাম স্থিতিশীল রয়েছে। এই মুহূর্তে নাটোর শহরের স্টেশন বাজারে আছেন আলম মামুন, সরাসরি যাচ্ছি তার কাছে। রমজান মাসের শুরুতেই যে পরিস্থিতি দেখছি নাটোরের বাজারগুলোতে, পাল্লা দিয়ে কিন্তু দাম বাড়ছে বিভিন্ন ধরনের সবজির দাম, বিশেষ করে টমেটো, বেগুন এবং শসা, তারা কিন্তু প্রতিনিয়তই দাম বৃদ্ধি পাচ্ছে। আজকের বাজারে আমরা যেটি দেখতে পাচ্ছি যে টমেটো সকাল থেকে বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা কেজি, এবং বেগুন 45 থেকে 50 টাকা কেজি। এছাড়া শসা কিন্তু 50 থেকে 60 টাকা কেজি বিক্রি হচ্ছে। গত 3 দিন ধরে এই দাম কিন্তু বৃদ্ধি অব্যাহত রয়েছে। এছাড়া যে সবজিগুলো রয়েছে, ফুলকপি 35 থেকে 40 টাকা কেজি, সিম 20 থেকে 30 টাকা কেজি, মূলা 18 থেকে 20 টাকা কেজি, এবং পেঁপে 18 থেকে 20 টাকা কেজি। এটি কিন্তু পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। তবে একটি বিষয় যেটি বলছেন তারা যে হঠাৎ করে রমজান এই দাম অস্বস্তিজনক, এবং তাদের কাছে নিম্ন আয়ের মানুষের কাছে জুলুমের পর্যায়ে, বিশেষ করে যে বেগুনের চাহিদা কিন্তু রোজার শুরু থেকেই বৃদ্ধি হয়ে থাকে। তবে একটি বিষয় বলছে এখানকার আড়তদাররা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে সরবরাহ কমে আসার কারণে কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। তবে আমরা সকাল থেকে নাটোর স্টেশন বাজারে আমরা দেখতে পেয়েছি পর্যাপ্ত পরিমাণ বেগুন, টমেটো এবং শসা কিন্তু সরবরাহ রয়েছে। তবে একটি বিষয় যেটি বলছেন কৃষকরা, যে দাম অতিরিক্ত বিক্রি না হলে তাদের কিন্তু লোকসান গুনতে হবে, উৎপাদন খরচ বেশি থাকার কারণে এসে। তবে একটি যেটি বলছেন যে কৃষি বিভাগ কিন্তু বলছেন কিন্তু যুক্ত ছিলাম নাটোরে। রোজার সামনে রেখে মুন্সিগঞ্জে বেড়েছে সব ধরনের ফলের দাম। একদিনের ব্যবধানে 160 টাকার খেজুরের দাম বেড়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে 220 টাকায়। কলার দামও প্রায় দ্বিগুণ। ভোক্তারা দায়ী করছেন সঠিক নজরদারি ও সিন্ডিকেটের দৌরাত্ম্যকে, আর আড়তদাররা দেখাচ্ছেন নানা অজুহাত। এদিকে কর্তৃপক্ষের দায়সারা উত্তর, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। আবু সাইদের ছবিতে নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী তীরের আড়তগুলোতে থরে থরে সাজানো কলা পাওয়া যাচ্ছে। বাঙ্গি, তরমুজ, বড়ই, পেঁপে, পেয়ারা, বেল ও সফেদা সহ মৌসুমী সব ফল। কিছু আড়তে দেশীয় ফলের পাশে বিক্রি হচ্ছে বিদেশি ফলও। তবে রোজার 2 দিন বাকি থাকতেই পাইকারি বাজারে খেজুরের দাম বেড়েছে কেজিতে 60 টাকা। আনুপাতিক হারে কলার দর বেড়েছে বেশ। 30 থেকে 40 টাকা হালির সবজি কলার দাম উঠেছে 60 থেকে 70 টাকায়। ডাব সহ অন্যান্য ফলের দামও ঊর্ধ্বমুখী। ভোক্তা ও পাইকাররা দায়ী করছেন সিন্ডিকেটকে। নির্বাচন, তারপরে মানুষ একটু অ্যাবসেন্ট মাইন্ডেড ছিল বলে সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম অনেক ঊর্ধ্বগতিতে চলে গেছে। আড়তদাররা অভিযোগ অস্বীকার করে দেখাচ্ছেন নানা অজুহাত। আর ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তার দায়সারা উত্তর, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। দাম বাড়ে, মুকামে মাল কম, বাগানে মাল কম, তার বাড়বে না কি করবে? বাগানে মালের দামই কম, দাম বেশি, মাল কমে গেছে একদম। গত 2 দিনেও 2টি বাজার অভিযান পরিচালনা করেছি। ফলের দোকানেও কিন্তু আমরা গিয়েছি।
ফলের দোকানে আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি অবশ্যই মূল্য তালিকা প্রদর্শন করতে হবে এবং তারা কোথায় থেকে কত দামে ফল কিনে এনেছেন সেই ক্রয় রসিদ সংরক্ষণ করতে হবে এবং তার যৌক্তিক মুনাফা করতে হবে। হাত বদলেই বাড়ছে ফলের দাম। মুন্সিগঞ্জের হিমাগারে খেজুর সহ বিদেশি ফল সংরক্ষণের ব্যবস্থা থাকার পরও বৃদ্ধি পাচ্ছে দাম। মুন্সিগঞ্জের ফলের আড়তগুলোতে হরেক রকম ফলের সরবরাহ বেড়েছে। প্রতিদিন বিক্রি হচ্ছে প্রায় অর্ধ কোটি টাকার ফল। মুন্সিগঞ্জের হাটলক্ষ্মীগঞ্জ থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রংপুরে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দুটি প্রতিষ্ঠানকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার দুপুরে নগরীর সিটি বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম নেতৃত্বে এই অভিযান চালানো হয়। ট্রেড লাইসেন্সের নামে ভুল ও প্যাকেটে নিম্নমানের খেজুর রাখায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। রমজান মাস উপলক্ষে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় ভোক্তা অধিকার অধিদপ্তর। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও সবজির দাম বাড়ানোর অভিযোগে চট্টগ্রামে ৩টি দোকানকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকালে নগরের রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার। এ সময় সরবরাহ স্বাভাবিক থাকার পরও শসা, কাঁচামরিচ, লেবুর দাম বাড়ানোয় ৩ দোকান মালিককে ৬৮,০০০ টাকা জরিমানা করা হয়। বাজার সহনীয় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার কর্তৃপক্ষ। রমজান মাস সামনে রেখে মাদারীপুরে শুরু হলো টিসিবি পণ্য বিক্রি। মঙ্গলবার সকালে পৌর ঈদগাহ মাঠে এই কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোহাম্মদ আতিয়ার রহমান। এরপর শুরু হয় টিসিবি পণ্য বিক্রি। ট্রাকের সামনে লাইনে দাঁড়িয়ে মাত্র ৫৯০ টাকায় ১ কেজি চিনি, ১ কেজি মসুর ডাল, ২ লিটার ভোজ্য তেল, ১ কেজি ছোলা এবং ১ কেজি খেজুর কিনতে পেরে খুশি। পুরো রমজান মাস এক কার্যক্রম চালু থাকবে বলে জানায় কর্তৃপক্ষ। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। রাজশাহীতে মুকুলে ভরে উঠেছে আমবাগান। এরই মধ্যে জেলার ৭০% গাছে মুকুল ফুটেছে। অনুকূল আবহাওয়ায় এবার ভালো ফলনের আশা করছেন বাগানীরা। মুকুল টিকিয়ে রাখতে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। কৃষি বিভাগ এবছর 2,45,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আব্দুস সালামের ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। ভরা বসন্তে আমের মুকুলে ভরেছে গাছ। কোনো গাছে মুকুল স্বর্ণালী, আবার কোনোটির রং খয়েরি। কিছুটা উষ্ণ আবহাওয়ায় বাতাসে ছড়াচ্ছে মুকুলের সুবাস। আর বাগান পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন বাগানীরা। সংশ্লিষ্টরা বলছেন, এবছর শীতের সময়কাল গত বছরের তুলনায় কিছুটা কম ছিল। সে কারণে জানুয়ারির মাঝামাঝি থেকে গাছে মুকুল আসতে শুরু করেছে। এখন গুটিতে রূপান্তরিত হওয়ার অপেক্ষা। উপযোগী আবহাওয়া আর বেশি মুকুল হওয়ায় ভালো ফলনের আশা তাদের। ওয়েদারও ভালো, কুয়াশাও কম, তবে এরকম থাকলে আমের প্রোডাকশন ভালো হবে এবছর। এখন যে মলটাতে তরতাজা দেখা যাচ্ছে, এই মলটা ঠিক আর আছে ভালো। গত বছর শীত অতিরিক্ত বেশি থাকার কারণে কিন্তু মুকুলটা কম বের হয়েছিল। গত বছরের তুলনায় এবার অতিরিক্ত মুকুল বের হয়েছে। গবেষকরা বলছেন, আগামী 1 সপ্তাহের মধ্যেই মুকুল আসা শেষ হবে। ভালো আবহাওয়ার কারণে 80% গাছে মুকুল থেকে গুটি হবে। মুকুল ঠিক রাখার জন্য স্প্রে করার পরামর্শ দিচ্ছেন তারা। আমের জন্য খুবই অনুকূল আবহাওয়া এই পর্যন্ত বিরাজ করছে, যেহেতু এখন কুয়াশাও নাই এবং বৃষ্টিও নাই। এই কারণে আমের ফলন এবার অনেক ভালো হবে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এবার জেলাতে 19,188 হেক্টর জমিতে আম বাগান রয়েছে, যেখান থেকে 2,45,000 মেট্রিক টন আম উৎপাদনের আশা করা হচ্ছে। যদি এইরকম আবহাওয়া থাকে, বিশেষ করে মুকুল পর্যায়ে, তাহলে ফল ধারণ ভালো হবে এবং ফল ধারণ ভালো হলে সেখান থেকে আশা করা যায় সেগুলো যদি ফলগুলো টিকে তাহলে লক্ষ্যমাত্রা অর্জিত হবে। নানা কারণে গাছ কেটে ফেলায় রাজশাহীতে গত বছরের তুলনায় এবার 415 হেক্টর জমিতে আম উৎপাদন কমেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। জয়পুরহাটে সরিষার মাঠে মৌবক্স বসিয়ে চলছে মধু উৎপাদন। মধু উৎপাদনে প্রশিক্ষণের পাশাপাশি বেকার যুবকদের খামার স্থাপনে সহায়তার আশ্বাস দিয়েছে বিসিক ও স্থানীয় কৃষি বিভাগ। আর পরাগায়ন সহজ হওয়ায় বাড়ছে সরিষার ফলনও। শহীদুল ইসলাম সবুজের প্রতিবেদন।
গাইবান্ধা জেলার বাসিন্দা সাদা মিয়া দীর্ঘ 14 বছর ধরে জয়ফ্রাটের পুরানাপোল ইউনিয়নের বিভিন্ন সরিষা ক্ষেতের পাশে মৌ বক্স বসিয়ে মধু উৎপাদন করছেন। এরই ধারাবাহিকতায় এবছরও তিনি এসেছেন দলবল নিয়ে। গত মৌসুমে আলুতে লোকসান খাওয়ায় জয়ফ্রাটের চাষিরা এবার সরিষা চাষ বেশি করেছেন, যে কারণে অন্য বছরের তুলনায় এবছর মধু উৎপাদন বেশি হবে বলে আশা করছেন তিনি। দীর্ঘ 14 বছর থেকে এখানে আসি। গত বছর আলুর দাম কম হয়, এবার এবছর প্রচুর সরিষার আবাদ হয়েছে। এবছর আমরা প্রচুর মধু পাইছি। শুধু সাদা মিয়াই নয়, জয়ফ্রাট জেলার বগুড়া, দিনাজপুর, রংপুর ও গাইবান্ধার বিভিন্ন গ্রাম থেকে খামারিরা এসেছেন সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করতে। 1.5 থেকে 2 মাস জেলার বিভিন্ন মাঠে অবস্থান করবেন তারা। মৌমাছি সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করে ফাঁকা জমিতে স্থাপন করা বাক্সে জমা করে 7 দিন পর পর বিশেষ পদ্ধতিতে মধু সংগ্রহ করেন চাষিরা। একই সঙ্গে সরিষা ফুলের পরাগায়ন হয়, এতে ফলন বৃদ্ধি পায়। মৌবক্স বসিয়ে সেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে মধু সংগ্রহ করছি। প্রত্যেক সপ্তাহে 5 মনেরও বেশি আমরা মধু উৎপাদন করে থাকি। এইরকম মনে করেন যে 20টি আমাদের টিম আছে, আর এখান থেকে খাঁটি পিওর মধু দেশ এবং বিদেশে যাচ্ছে। শস্য ফলাচ্ছি এবং শস্য খুব সুন্দর হয়। এদিকে মধু উৎপাদনে প্রশিক্ষণের পাশাপাশি বেকার যুবকদের খামার স্থাপনে সহায়তার আশ্বাস দিয়েছে বিসিক শিল্পনগরী ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অনেক উদ্যোক্তাই সরিষার থেকে মধু সংগ্রহে এবছর ব্যস্ত আছেন। আশা করা যাচ্ছে এবছর প্রায় 30 মেট্রিক টন মধু উৎপন্ন হবে। 2000 বক্স থেকে তারা এই মৌসুমে প্রায় কোটি টাকার বেশি মধু থেকে ইনকাম করবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য, জয়ফ্রাটে এবার 16,500 হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। মৌসুম শেষে চাষিদের প্রায় কোটি টাকার মধু বিক্রির প্রত্যাশা। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। চাঁদপুর মতলবের এখলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়িতে ককটেল বিস্ফোরণ হয়েছে। কাফনের কাপড় ও চিরকুট পাঠিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। সোমবার গভীর রাতে স্থানীয় স্বেচ্ছাসেবক দল ও নেতা মুফিজুল ইসলাম মুন্না ঢালির বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় কাফনের কাপড় ও চিরকুট পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ। ঘটনার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। পিরোজপুরে বিএনপির আহ্বায়ক সহ 2 জনকে কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে পাহেরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সামনে সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এদিকে সদর উপজেলার মল্লিকবাড়ি এলাকায় এক যুবককে জড়িত সন্দেহে আটকে মারধর করা সহ মোটরসাইকেল পুড়িয়ে দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। এর আগে গেল রোববার রাতে পিরোজপুরের পাহেরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা মহিউদ্দিন মল্লিক নাসির ও তার ভাইয়ের ছেলে রিয়াজউদ্দিন মল্লিক নিপুণের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। নড়াইল বিএনপির সভাপতি হুমায়ুন মোল্লার বসতবাড়িতে পেট্রোল বোমা মেরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সোমবার রাতে সদর উপজেলার বিল ডুমুরতলা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হুমায়ুন নড়াইল 2 আসনের পরাজিত স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলামের সমর্থক। অন্যদিকে তার প্রতিপক্ষ টিঙ্কু পরাজিত ধানের শীষের প্রার্থী ফরিদুজ্জামান ফরহাদের সমর্থক। নির্বাচনের পর সোমবার সন্ধ্যায় বাগডাঙ্গা বাসস্ট্যান্ডে সংঘর্ষে জড়ায় হুমায়ুন ও টিঙ্কু গ্রুপের লোকজন। এতে 2 পক্ষের অন্তত 6 জন আহত হয়। পরে মারামারির জেরে মধ্যরাতে প্রতিপক্ষের লোকজন বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ হুমায়ুনের পরিবার ও অনুসারীদের। ভারতে পাচারের শিকার 28 বাংলাদেশি শিশু ও কিশোরকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার বিকেলে যশোরের বেনাপোল স্থলবন্দর শিশুদের হস্তান্তর করে ভারতীয় পুলিশ। তাদের আইনগত সহায়তা দেবে রাইটস যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার মহিলা আইনজীবী সমিতি। জানানো হয়, ভালো কাজের প্রলোভনে অবৈধভাবে বিভিন্ন সময়ে ভারতে প্রবেশ করে শিশুসহ 7 জেলার 28 কিশোর কিশোরী। 6 থেকে 15 বছর বয়সী ভুক্তভোগীদের দেশটির বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। পরে তাদের রাখা হয় পশ্চিমবঙ্গের একটি শেল্টার হোমে। আইনি জটিলতায় 2 বছর থেকে 8 বছর পর্যন্ত ভারতে আটকে থাকে শিশুরা। বাংলাদেশ ভারত সরকার বিশেষ ট্রাভেল পারমিট দিলে দেশে ফেরার সুযোগ পায় তারা। নারায়ণগঞ্জের 4টি কারখানায় অনুমোদনহীন গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জরিমানা করা হয়েছে 2,70,000 টাকা। মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি, মাদবর বাজার ও আমতলা এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অনুমোদনহীন ওয়াশিং সহ 4টি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের আদেশ দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা।
জব্দ হয় অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপসহ বিভিন্ন সরঞ্জাম। জরিমানা করা হয় 2টি প্রতিষ্ঠানকে। অপর 2টি কারখানায় মালিক পক্ষের কাউকে না পাওয়ায় জরিমানা করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরের সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্র ইরানের আলোচনায় অগ্রগতি, পরমাণু চুক্তির মূল নীতিগুলোর বিষয়ে সমঝোতা। তেহরানের সরকার উৎখাতের মার্কিন পরিকল্পনা সফল হবে না, খামেনির কড়া বার্তা। নতুন মন্ত্রিসভার খুঁটিনাটি, নানা পরিসংখ্যান ও বিশ্লেষণ জানতে আবারও যাচ্ছি সহকর্মী মনির হোসাইনের কাছে। অর্জিত, আপনাকে আবারও ধন্যবাদ। যেমনটা আসলে এর আগে বলছিলাম যে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি যে সরকার গঠন করেছে, সেখানে যে মন্ত্রিসভা গঠন করা হয়েছে, মন্ত্রিপরিষদ সদস্যরা তারা কিন্তু ইতিমধ্যেই রেকর্ড করেছে এবং ইতিহাস তৈরি করেছে। যেহেতু খোলা আকাশের নিচে প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ করেছে এবং তাদের যে মন্ত্রিসভার যে সদস্যরা আছেন নতুন পুরাতনের মিশেলে কিন্তু একটি বৈচিত্র্যময় মন্ত্রিসভা গঠন করা হয়েছে। সেটি আসলে আমরা দেখতে চাই। শুরুতে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তিনি যেহেতু আসলে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন এবং বিশেষ করে বেগম খালেদা জিয়া যখন কারাগারে ছিলেন এবং তারেক রহমান নির্বাসনে ছিলেন, তখন আসলে তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন এবং দলের যে কার্যক্রম সেটি এগিয়ে নিয়েছেন। তিনি 90-এর দশকের শুরুতেই বিএনপিতে যোগ দেন এবং 2001 থেকে 2006 সালে বিএনপি যে সরকার গঠন করেছিল সেই সরকারে তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং তিনি 6বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এর মধ্যে 3বারই তিনি নির্বাচিত হয়েছেন এবং 60 দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের রাজনীতি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং তারপরেই যে মন্ত্রী পরিষদ সদস্যরা রয়েছেন তার মধ্যে রয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, হেভিওয়েট নেতা এবং সামনের সারির নেতা এবং সামনে থেকেই তিনি নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে কূটনৈতিক এবং ব্যবসায়িক যেই বিষয়গুলো আছেন সেগুলো তিনি সামলেছেন। তিনি এবার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্বই পেয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়, যেহেতু তার আগে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। তো সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে যে অর্থনৈতিক যে চাকা দেশের সেটির চালিকা শক্তি তিনি বৃদ্ধি করতে পারবেন বলে তার উপর আস্থা রেখেছেন তারেক রহমান। তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন এবং দক্ষিণ এশিয়া এক্সচেঞ্জ ফেডারেশনের প্রথম সভাপতি ছিলেন এবং যেটি আসলে এর আগেও বলছিলাম যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনিও 6বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং 5বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং তিনি রাজনীতির পাশাপাশি সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত। তারপর দেখতে চাই সালাউদ্দিন আহমদ, তিনি সামনের সারির নেতৃত্ব এবং তিনি খুবই গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই দায়িত্ব তিনি পেয়েছেন এবং এর আগেও তিনি বিএনপির যেই সরকার গঠন করেছিল সেখানে যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। 5বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে 3বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং বর্তমানেও তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তার যেই দায়িত্ব এবার তার উপর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তুলে দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, সেই দায়িত্ব তিনি বহন করছেন। এবং তারপরে যদি আরও একজন মন্ত্রীর তথ্য জানাচ্ছে, অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি রাজনীতির পাশাপাশি জ্যেষ্ঠ আইনজীবী তার পেশা এবং বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন তিনি এবং এর আগেও তিনি প্রতিমন্ত্রী ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে। তিনি 3বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং 1988 সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর আরও একজন যেই মন্ত্রী আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আসাদুল হাবিব দুলুর কথা যদি বলতে হয়, তিনি লালমনিরহাট 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিশেষ করে তিনি তিস্তা নদী রক্ষার যে আন্দোলন সেই আন্দোলনের থেকেই আসলে মূলত আলোচনায় আসেন এবং দীর্ঘদিন ধরে তিনি তিস্তা রক্ষা আন্দোলন করছেন এবং সেজন্যই আসলে যেহেতু লালমনিরহাট নদীবেষ্টিত জেলা এবং সেখানকার যে দুর্যোগ ব্যবস্থাপনা তার জন্যই তার উপর আস্থা রেখেছেন তারেক রহমানের সরকার। তিনি পেশায় আইনজীবী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটি
কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং লালমনিরহাট জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন এবং এর আগে খাদ্য উপমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এবারই তিনি পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। অ্যাডভোকেট দীপেন দেওয়ান, তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি এবার যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং এর আগে 3 বার অংশগ্রহণ করেছিলেন। যদি এবার তিনি যে জাতীয় সংসদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেখানে সবচেয়ে বেশি ব্যবধানে তিনি নির্বাচিত হয়েছেন এবং তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহধর্ম বিষয়ক সম্পাদক এবং রাঙামাটি জেলা বিএনপির সভাপতিও ছিলেন। এরপরে যদি আরও একজন মন্ত্রীর তালিকা দেখে নিতে চাই, আরিফুল হক চৌধুরী শ্রম কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি বেশ আলোচিত সিলেটের মেয়র, 2013 থেকে 2023 সালে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। প্রথমবারের মতো তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন এবং প্রথমবারই জয়ী হয়েছেন। তারপরে আরও একজন মন্ত্রীর তথ্য যদি দেখতে চাই, জহিরুদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বেশ গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি এবং তার কাঁধেই সে দায়িত্ব তুলে দিয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক এবং মিডিয়া সেলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য বিএনপির। তৃতীয় 3বার জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছিলেন। শহীদুদ্দিন চৌধুরী পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি বিএনপির যুগ্ম মহাসচিব এবং এর আগে তিনি বিএনপির প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এর আগে 5 বার সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন, 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তারপরে দেখে নিতে চাই আসাদুজ্জামান, তিনি বাংলাদেশের 17তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এবার যে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্যও তিনি। এবার প্রথমবার সংসদীয় নির্বাচনে অংশগ্রহণ করে তিনি নির্বাচিত হয়েছেন। তো অর্জিতায় এখনকার মতো এই ছিল যেই মন্ত্রিসভার মন্ত্রী তাদের তথ্য। পরবর্তী বুলেটিনে অবশ্যই আমরা আরও তথ্য জানাবো। মনির, আপনাকে ধন্যবাদ। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। বুধবার থেকে রোজা শুরু। সৌদি আরবের ঘোষণার পরপরই সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ একই সিদ্ধান্ত জানায়। চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার থেকে রমজান শুরুর ঘোষণা দিয়েছে তুরস্ক, মালয়েশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশ। সৌদি আরব থেকে বিস্তারিত আরিফুর রহমানের প্রতিবেদনে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে বুধবার থেকে দেশগুলোতে শুরু হচ্ছে রোজা পালন। ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে পবিত্র এ মাসকে ঘিরে প্রস্তুতির শেষ নেই। দেশটির বিভিন্ন অঞ্চলে সূর্যাস্তের পর পর্যবেক্ষণ কমিটি চাঁদ দেখার কার্যক্রম পরিচালনা করে। প্রাপ্ত সাক্ষ্য প্রমাণ যাচাই বাছাই শেষে আদালত রমজান শুরুর ঘোষণা দেন। এর মাধ্যমে সৌদি আরব জুড়ে তারাবির নামাজ আদায় ও সিয়াম পালনের প্রস্তুতি শুরু হয়েছে। প্রথম রোজা পালনের মধ্য দিয়ে বুধবার থেকে মধ্যপ্রাচ্য জুড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে পবিত্র রমজানের যাত্রা। সৌদি আরবের ঘোষণার পরপরই সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ একই সিদ্ধান্ত জানায়। ফলে পুরো অঞ্চলেই একযোগে শুরু হচ্ছে সিয়াম সাধনা। তবে চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার থেকে রমজান শুরুর ঘোষণা দিয়েছে তুরস্ক, মালয়েশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশ। রমজান মুসলমানদের জন্য সংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের মাস। মসজিদগুলোতে তারাবির জামাত আর পরিবারে থাকবে ইফতার ও সাহরির বিশেষ প্রস্তুতি। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরানের আলোচনার ইতিবাচক অগ্রগতি হয়েছে। জেনেভায় পরোক্ষ বৈঠক শেষে দুই পক্ষ পরমাণু চুক্তির মূল নীতিগুলোর বিষয়ে একটি সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এর মধ্যেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দাবি করেছেন, পারমাণবিক আলোচনার আড়ালে ইরানের ক্ষমতাকে শূন্যে নামিয়ে আনার ধূর্ত পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ইরানের সরকার উৎখাতের মার্কিন পরিকল্পনা সফল হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালালে ইরানকে সহযোগিতা করার ঘোষণা দিয়েছে আফগানিস্তানের তালেবান।
সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু ইস্যুতে দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনা চলে প্রায় 4 ঘণ্টা। জেনেভায় ওমানের দূতাবাসের এই বৈঠকে ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষের নেতৃত্বে ছিলেন মধ্যপ্রাচ্যের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। বৈঠকে দুই পক্ষই ওমানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে পারমাণবিক ইস্যুতে নিজেদের প্রস্তাব বিনিময় করেছে। আলোচনায় দুই দেশের পরমাণু বিজ্ঞানী, আইন বিশেষজ্ঞ এবং অর্থনীতিবিদরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, কারিগরি অনেক দিক এখনো বাকি থাকলেও আলোচনার মূল ভিত্তি বা প্রধান নীতিগুলোর বিষয়ে দুই দেশই একমত হতে পেরেছে। তিনি আবারও দাবি করেন, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জনের কোনো চেষ্টা করছে না। বৈঠক শেষে জেনেভায় এক অনুষ্ঠানে আরাকচি জানান, ইরান সবসময় শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে বিশ্বাস করে, তবে যে কোনো পরিস্থিতিতে ইরান নিজের আত্মরক্ষায় প্রস্তুত বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র এবং কিছু ইউরোপীয় দেশ ইরানের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা আরোপ, সামরিক হুমকি, শক্তি প্রদর্শন ও যুক্তরাষ্ট্রের নির্দেশে অঞ্চলে উল্লেখযোগ্য সামরিক মোতায়েনের মতো পদক্ষেপ অব্যাহত রাখছে। এসব কার্যক্রম জাতিসংঘের সংবিধান ধারা 2 অনুচ্ছেদ 4-এ উল্লেখিত হুমকি বা বল প্রয়োগের নিষেধাজ্ঞার ধারাবাহিক লঙ্ঘন এবং এগুলোকে অবিলম্বে ও শর্তহীনভাবে শেষ করতে হবে। পারমাণবিক আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ সময় তিনি অভিযোগ করেন, পরমাণু আলোচনার আড়ালে ইরানের ক্ষমতাকে শূন্যে নামিয়ে আনার অপচেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ধ্বংস করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন খামেনি। প্রতিরোধমূলক অস্ত্র আমাদের দেশের অন্যতম প্রয়োজন। যুক্তরাষ্ট্র এ বিষয়ে কোনো কারণ ছাড়াই হস্তক্ষেপ করছে। তারা আমাদের পরিসীমা নির্ধারণ করে দিচ্ছে। এর সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। এটি ইরানি জাতির ব্যক্তিগত বিষয়। এদিকে যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালালে ইরানকে সহযোগিতা করার ঘোষণা দিয়েছে আফগানিস্তানের তালেবান। মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ স্পষ্ট করেছেন যে ইরান যদি অনুরোধ করে তাহলেই আফগানিস্তানের জনগণ তাদের প্রতি সহমর্মিতা দেখাবে এবং সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে। তিনি আরও জানান, তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো ধরনের সংঘাত চান না। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে। খেলোয়াড়দের অগ্রাধিকার দিয়ে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে চান আমিনুল হক। সাকিব মাশরাফির বিষয়ে নমনীয়তার আশ্বাস, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আশা। পর্দা নামল ইতালির ভেনিস কার্নিভাল 2026-এর। টানা 18 দিনের উৎসবে এবার অংশ নেন লাখ লাখ দেশি বিদেশি পর্যটক। এতে নগর জুড়ে শত শত বাংলাদেশি প্রবাসী মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানে বেড়েছে বিক্রি। তাই খুশি প্রবাসী বাংলাদেশিরা। বিস্তারিত ইতালি প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্যচিত্র রিপোর্ট। ইতালির ভেনিস শহরে 1400 শতাব্দী থেকে প্রতি বছর শীতকালে টানা 18 দিন ধরে অনুষ্ঠিত হয় ইউরোপের সবচেয়ে বড় কার্নিভাল। এবছর 31শে জানুয়ারি শুরু হয়ে কার্নিভালের পর্দা নামল 17 ফেব্রুয়ারি। এই উৎসবকে ঘিরে দেশি বিদেশি লাখ লাখ পর্যটকের আগমনে মুখরিত ছিল ভেনিস নগরী। রং বেরঙের হরেক রকম মুখোশ আর ভেনিসের ঐতিহ্যবাহী রাজকীয় পোশাকে ঘুরে বেড়ানোর পাশাপাশি শহর জুড়ে চলে নৌ প্যারেড, কনসার্ট ও দলীয় শোভাযাত্রা। খাবার দোকানে পাওয়া যায় রকমারি মজাদার খাবার। এতে নগরীর দোকানে বিক্রি কয়েক গুণ বেড়ে গেছে, ফলে খুশি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। এ পর্যন্ত যা দেখতেছি অসংখ্য পর্যটকের আগমন। সবার ব্যবসায়ী মোটামুটি আশা করি ভালো হবে। এই শহরের বেশিরভাগ ব্যবসায়ী সুভেনিরের সাথে জড়িত, আমরা বাংলাদেশিরা। কার্নিভাল অনুষ্ঠানে ব্যবহৃত মাস্ক, ড্রেস, বাস্তন ও হরেক রকমের রঙিন সাজসজ্জার উপহার সামগ্রীর শতকরা 80% নিয়ন্ত্রণ বাংলাদেশি মালিকানাধীন ব্যবসায়ীদের হাতে। এছাড়াও শহরের প্রতিটি রেস্টুরেন্ট, বার, পাব এবং হোটেলে কর্মরত আছেন হাজার হাজার বাংলাদেশি। পর্যটন নির্ভর ভেনিসের ব্যবসা বাণিজ্যে শীতে যখন নেমে আসে স্থবিরতা, ঠিক তখনই কার্নিভাল উৎসব ভেনিসকে দেয় অর্থনৈতিক সমৃদ্ধি। সময় সংবাদ, ইতালি। দায়িত্ব গ্রহণের কয়েক ঘন্টার মধ্যে বিসিবির নিয়ম তুলে দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ক্রিকেট বোর্ডে প্রবেশে এখন থেকে আর কোনো বাধা রইল না গণমাধ্যম কর্মীদের জন্য। ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে চান দেশের ক্রীড়া অঙ্গনকে। সাকিব মাশরাফির বিরুদ্ধে হওয়া মামলাগুলো নমনীয়ভাবে সামলানোর প্রতিশ্রুতিও দিয়েছেন।
এটা উঠে ফেলেন। কালকে থেকে ক্রীড়া সাংবাদিকরা অবাধে যাবে, সুন্দরভাবে কাজ করবে, কোনো রকম যাতে তাদেরকে কেউ বাধা না দেয়। বিসিবির বর্তমান কমিটির সঙ্গে আমিনুল হকের শীতল সম্পর্কের খবর নতুন নয়। যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়ে তাই শুরুতেই বদল আনলেন বিসিবির নিয়মে। আগামীকাল থেকে আপনারা স্টেডিয়ামে যাবেন, আপনারা আপনাদের নির্বিঘ্নে আপনাদের কাজ করবেন এবং সেখানে কেউ বাধা প্রদান করবে না। রাজনৈতিক বৈরিতায় হাতছাড়া হয়েছে টি-20 বিশ্বকাপ। আমিনুল হক অবশ্য সরে আসতে চান এমন নীতি থেকে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার অঙ্গীকার, তবে আমদানি নির্ভর ক্রীড়াঙ্গন বদলানোরও ঘোষণা দিলেন প্রথম সংবাদ সম্মেলনে। ইন্ডিয়ার ডেপুটি হাই কমিশনারের সাথে আমার দেখা হয়েছিল। অ্যাবাউট দিস রিজন আমি তার সাথে কথা বলেছি এবং সেও খুব ফ্রেন্ডলি, আমিও তার সাথে খুব ফ্রেন্ডলিভাবে বলেছি যে আমরা দ্রুতই এই সমস্যাটি আলোচনার ভিত্তিতে নিরসন করতে চাই, কারণ আমরা চাই যে আমাদের পার্শ্ববর্তী সকল দেশের সাথে যাতে আমাদের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে। সেটা খেলাধুলা থেকে শুরু করে সব সেক্টর নিয়ে আমরা একটি আন্তরিক পরিবেশ গড়ে তোলার মাধ্যমে আমরা একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই। জাতীয় দলের 2 নির্বাসিত ক্রিকেটার তাকিম মাশরাফির জন্যও এদিন এসেছে ভালো খবর। তাদের নামে দায়ের হওয়া মামলাগুলো নমনীয়ভাবে দেখা হবে বলে জানিয়েছেন দেশের ক্রীড়াঙ্গনের নতুন অভিভাবক। সাকিব আর মাশরাফির বিষয়টি রাষ্ট্রীয় একটি সিদ্ধান্ত। আমি মনে করি যেটা আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা অত্যন্ত নমনীয়ভাবে, যেহেতু তারা বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার, তাদেরকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই, কিন্তু যে মামলাগুলো হয়েছে সেটা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আমরা চাই তারা যাতে আমাদের বাংলাদেশে যাতে দ্রুত ফিরে আসতে পারে। এদিন সংবাদ সম্মেলন করেই বিএনপি পন্থী ক্রিকেট সংগঠকদের সঙ্গে আলোচনায় বসেন আমিনুল। এমন প্রেক্ষাপটে বিসিবির বর্তমান কমিটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ল আরও বেশি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। গেল 5 আগস্টের পর ঘরোয়া ফুটবলে যে স্থবিরতা নেমে এসেছিল, নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীর অধীনে সেখানে থেকে পরিত্রাণের আশা জাতীয় ফুটবল দলের ফুটবলারদের। ক্রীড়াঙ্গনের অন্যান্য দিকের পাশাপাশি ফুটবলে বিশেষ নজর দেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, এমন প্রত্যাশা জামাল ভুঁইয়ার। সেই সঙ্গে ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদের সুযোগ সুবিধা প্রতিমন্ত্রী নিশ্চিত করবেন বলেও আশা তাদের। ফুটবল মাঠের পরীক্ষিত ব্যক্তির কাঁধেই উঠল দেশের ক্রীড়াঙ্গনের দায়িত্ব। যার হাত ধরে সাফের প্রথম শিরোপা পেয়েছিল বাংলাদেশ, সেই হাতই এখন সামলাবে দেশের ক্রীড়াঙ্গন। বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। অকৃত্রিম বিশ্বাস, খেলার মাঠ থেকে উঠে এসে সরকারের মন্ত্রী পরিষদে আমিনুল হক জায়গা করে নেওয়ায় স্বস্তির বাতাস বইছে ক্রীড়াঙ্গনে। দীর্ঘদিন ধরে এমন একজনের প্রত্যাশায় ছিলেন দেশের ক্রীড়া ব্যক্তিত্বরা। শুধু সাংগঠনিক দক্ষতা নয়, যিনি খেয়াল রাখবেন খেলোয়াড়দের চাওয়া পাওয়াগুলো। আর সরাসরি মাঠ থেকে উঠে আসায় কাজটা সহজ হবে আমিনুল হকের। গেল 5 আগস্টের পর থেকে অনেকটা স্থবির হয়ে পড়ে দেশের ক্রীড়াঙ্গন। অচল হয়ে পড়ে বেশ কয়েকটি ক্লাবের কার্যক্রম। ক্লাব ফুটবলে কমতে থাকে পৃষ্ঠপোষকও। সেই অবস্থার কিছুটা উন্নতি হলেও পুরোপুরি পরিত্রাণ পায়নি ঘরোয়া ফুটবল। নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীর অধীনে এসবের অবসান ঘটবে বলে বিশ্বাস জাতীয় দলের ফুটবলারদের। 5 আগস্টের পর তো সবকিছু আমাদের মানে আমরা যারা স্পোর্টস পার্সন আছে আমাদের একটু কি বলে অনুকূলে নাই আসলে। সবকিছু ফাইন্যান্সিয়াল অবস্থা বলেন, সবকিছু বলেন। তো এটাই চেষ্টা থাকবে, যেহেতু এখন একটা নতুন সরকার আসছে, তাদের কাছ থেকে আমাদের এক্সপেকটেশন থাকবে যেন স্পোর্টসটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। উনি অফকোর্স বাংলাদেশ ফুটবল প্রমোট করতে পারে আর আরও ভালো করতে পারে, কারণ আই থিঙ্ক সব সেক্টর, সব স্পোর্টস সেক্টর দরকার আছে ইমপ্রুভমেন্ট। সো আমরা চাই যেটা আসলে স্পোর্টসে মানে নিয়ে খুব ব্যস্ত থাকবে। ক্রীড়া প্রতিমন্ত্রী সাবেক ফুটবলার হওয়ায় স্বাভাবিকভাবেই ফুটবল অঙ্গনের ব্যক্তিদের চাওয়া পাওয়াটা একটু বেশি। তবে বাস্তবতা মেনে সব ফেডারেশনের পাশাপাশি ফুটবলের উন্নয়নে সাবেক অধিনায়কের কাছে দাবি জানিয়েছেন বর্তমান অধিনায়ক। স্পোর্টস মিনিস্টার হিসাবে এটা শুধু ফোকাস হবে না ফুটবলে, উনি তো ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল অনেক খেলা নিয়ে ব্যস্ত থাকতে হবে। বাট অ্যাজ এ এক্স ফুটবলার উনি মানে মেবি উনি ফুটবলে নিয়ে একটু ফোকাস দিতে পারে। সো এটা আমার জন্য ভালো হবে। এছাড়া ফুটবলের জন্য ডেডিকেটেড স্টেডিয়ামও দাবি করেন জাতীয় দলের ফুটবলাররা। ভালো হয়েছে উনি আসছে। ফাহিম ইসলাম,
সময় সংবাদ, ঢাকা। বৃষ্টির কারণে পাল্লোকেলেতে পরিত্যক্ত হয়েছে আয়ারল্যান্ড জিম্বাবুয়ে ম্যাচ। এই ম্যাচকে ঘিরে ছিল অনেক হিসেব নিকেশ। এই লড়াইয়ের ফলাফলের ওপর নির্ভর করছিল 3 দলের সুপার 8-এ খেলার ভাগ্য, কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টির কারণেই টেকেনি অনুষ্ঠিত হয়নি। এতে বিশ্বকাপের সুপার 8-এ জায়গা করে নিয়েছে জিম্বাবুয়ে, আর বাদ পড়েছে অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ড। জিম্বাবুয়েকে হারালেই শুধু টিকে থাকতো আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়ার সম্ভাবনা। বৃষ্টির কারণে প্রায় 2.5 ঘন্টা অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। তাতে 3 ম্যাচ 5 পয়েন্টে নিয়ে সুপার 8-এ জিম্বাবুয়ে। এতে 2009 সালের পর প্রথমবার টি20 বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বিদায় নিল অস্ট্রেলিয়া। অন্যদিকে 2022 সালের পর এবারই টি20 বিশ্বকাপে ফেরা জিম্বাবুয়ে টানা দ্বিতীয়বার গ্রুপ পর্ব পার করেছে। মার্চে সিঙ্গাপুর ম্যাচের আগে ইনজুরি থেকে সুস্থ হয়ে জাতীয় দলে ফিরবেন হামজা চৌধুরী। নিয়মিত বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়ার সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। এদিকে সিঙ্গাপুর ম্যাচের আগে দেশেই অল্প কয়েকদিনের জন্য ক্যাম্প করতে চান JB6। প্রথমে 2-3 দিন এইখানে প্র্যাকটিস করতে পারি, আর তারপরে আমরা শিফট করতে পারি ভিয়েতনাম অথবা থাইল্যান্ড, এরকম একটা দেশ, ওইখানে ক্যাম্প করতে পারি। আই থিঙ্ক এটা বেটার অপশন হবে। হামজা আমাকে বলছে উনি সুস্থ হবে, উনি ফিট হবে ওই সময়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শপথ করিতেছি যে সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। তারেক রহমান যুগে বাংলাদেশ 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান। সহযাত্রী 49 মন্ত্রী প্রতিমন্ত্রী, মা বাবার কবর জিয়ারত প্রধানমন্ত্রীর। শপথ নিলেন বিএনপির এমপিরা, নেননি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। মির্জা আব্বাস রিজভী সহ 10 জনকে উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নাটকীয়তার পর জামায়াত ও এনসিপির শপথ, বিএনপির সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় নতুন সংকটের শঙ্কা। খলিলুর রহমানকে মন্ত্রী করার সমালোচনা। নিজ জেলায় মন্ত্রী প্রতিমন্ত্রী পেয়ে এলাকাবাসীর উল্লাস। নির্বাচনী এলাকায় আনন্দের জোয়ার, দেশের উন্নয়নে কাজ করবে নির্বাচিতরা, প্রত্যাশা ভোটারদের। এবং সৌদি আরবের আকাশে দেখা গেছে পবিত্র রমজান মাসের চাঁদ। মধ্যপ্রাচ্যে সিয়াম সাধনা শুরু আজ। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ায় রোজা শুরু বৃহস্পতিবার। এই ছিল ভোরের সময়। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।